ভারতে প্রবেশ করলো লাদাখে। আগে জম্মু কাশ্মীর বলা হতো, কিন্তু লাদাখ জম্মু কাশ্মীর যেহেতু 2019 সালে 31 অক্টোবর দুটো অঞ্চল আলাদা করে ইউনিয়ন টেরিটরি তৈরি হলো, সেই অংশে প্রবেশ করলো। এবং যখন প্রবেশ করলো দুটো মাউন্টেন পাসের মধ্য দিয়ে সে এগিয়ে যাচ্ছে। নাম কি পরীক্ষায় খুব পড়ে, চাংলা এবং জারালা বা চাংলা পাসের মধ্য দিয়ে যাচ্ছে, বা দুটো দিয়েই বললো চাংলা জালালার মধ্য দিয়ে কোন নদী ভারতে প্রবেশ করছে, সেই অংশটা প্রবাহিত হচ্ছে। এবং আমাদের লাদাখ আর জাস্কার এই অংশ দিয়ে প্রবাহিত হয়ে জম্মু কাশ্মীর হয়ে পাকিস্তান পাটে যাচ্ছে। এই অঞ্চলের দিকে পশ্চিমে আরো গেলে মরুভূমির অঞ্চলের জায়গা। সেই জন্য এখানে নদী ব্যবস্থায় যে বদ্বীপ তৈরি হয়েছে, এই বৃহত্তম গঙ্গা আর ব্রহ্মপুত্রের কার্যের ফলে যে বদ্বীপ তৈরি হয়েছে তার মতো অত বড় নয়, খুবই সাধারণ করাচির পরে যে বদ্বীপ রয়েছে। আমরা নর্দার্ন প্লেন পড়তে গিয়ে এখানে নদী দোয়াবের কথা কিছু কিছু পড়েছি। পঞ্চনদের দেশ পাঞ্জাবকে বলা হয়, সেখানে বাড়ি দোয়াব, বিষ দোয়াব এগুলো পড়া হয়েছে নর্দার্ন প্লেন পাঞ্জাব প্লেনের সঙ্গে, কিন্তু এটা নদী ব্যবস্থার সঙ্গেও সম্পর্কিত। ঠিক আছে, এবার এর ঠিক উল্টো দিকে মানস সরোবরের আরেকটা নদী উৎপত্তি লাভ করেছে, যা তিব্বত পটে নাম হচ্ছে সাংপো। যখন চায়নার দিকে এগিয়ে চললো, অর্থাৎ অরুণাচলের দিকে ভারতের, তখন নাম হচ্ছে জাংবো। পুরো নাম হচ্ছে ইয়ারলুং সাংপো এবং ইয়ারলুং জাংবো। তারপর এখানে ভারতের হিমালয়ের শেষ সীমানা কি পেয়েছিলেন, নামচা বরোয়া। নামচা বরোয়ার ওখানে একটা ইউ শেপ নিয়ে টার্ন হয়ে ইয়াঙ্গালাপ্পা বলে একটা পাসের নাম, বা ইয়াঙ্গা পাস, লা মানে গিরিপথ, সেই ইয়াঙ্গালাপ্পা পাস দিয়ে ভারতে অরুণাচলে প্রবেশ করেছে। এবং তার নাম বর্তমানে চেঞ্জ করা হয়েছে। যখন প্রবেশ করলো আপার অরুণাচল, মানে অরুণাচল প্রদেশের আপার পার্টটা পার্বত্য অঞ্চলের, সেখানে নাম হয়েছে সিয়াং, এবং লোয়ার অরুণাচলের নাম হয়েছে ডিহং। এই সেকশনটা যখন আসামে প্রবেশ করছে, সেখানে ডিবং এবং লোহিত মিলিত হয়ে নাম হয়েছে ব্রহ্মপুত্র। এবার এই যে লোহিত নাম বললাম, অতীতে বিখ্যাত গায়কের গান শুনেছো, ভূপেন হাজারিকা নাম শুনেছো, তার নামে ধৌলা সাদিয়া ব্রিজ ছিল, যেটা পরে নাম হয়েছে 2017 সালে মে মাসে উদ্বোধন হয়েছিল, সেটা হচ্ছে ভূপেন হাজারিকা ব্রিজ। যেটা দক্ষিণ এশিয়ার দীর্ঘতম একটা রিভার ব্রিজের নাম, যার দৈর্ঘ্য প্রায় 9.15 কিলোমিটার, যেটা অরুণাচল এবং আসামকে কানেকশন করছে, যোগাযোগ করছে। এবং এরপরে যখন এগিয়ে চললো, কিছু সেকশন ভারতে প্রবেশ করার আসামের পর বাংলাদেশে প্রবেশ করলো, এবং বাংলাদেশে প্রবেশ করার পর আর একটা সেকশন এখানে বিষয় তৈরি হলো। সেটা কি দেখাচ্ছে, এই অঞ্চলের জায়গা দিয়ে যখন এটা প্রবেশ করলো, আমাদের পশ্চিমবঙ্গের অংশ দিয়ে গঙ্গা চলে আসছে। এখানে একটু ডিপ করে দিলাম। এই সেকশনটার নাম হচ্ছে পদ্মা, অর্থাৎ ফারাক্কা ব্যারেজ তৈরি হলো, এবং তারপরে যখন বাংলাদেশে প্রবেশ করলো গঙ্গার অংশের নাম পদ্মা নাম হলো। আর এখানে যখন ব্রহ্মপুত্র প্রবেশ করছে বাংলাদেশে, তখন তার নাম হয়েছিল যমুনা। এবার এই পদ্মা যমুনা মিলিত প্রবাহ মেঘনা পরীক্ষায় পড়বে, প্লাস এই অঞ্চলের জায়গায় মণিপুরের যে লোকেশন রয়েছে, সেই মণিপুর অংশে ব্রহ্মপুত্রের দীর্ঘতম উপনদীর নাম হচ্ছে বরাক, যার প্রায় দৈর্ঘ্য 902 কিলোমিটার। সেই নদীটা যখন বাংলাদেশে প্রবেশ করে মণিপুর থেকে উৎপত্তি লাভ হয়ে, তখন এই অঞ্চলে যখন ইন্ডিয়ায় সে নাম বরাক, মণিপুর হিলের নদী, কিন্তু বাংলাদেশে গেল তার নাম হয়ে গেল মেঘনা। মেঘনা নাম নিয়ে এসে এই পদ্মা আর যমুনায় মিলিত হচ্ছে, তারপরে কন্টিনিউ প্রবাহ হয়ে গেল মেঘনা। ঠিক আছে, তাহলে এই সেকশন যেমন এখানে মেঘনা নাম নিয়ে আউটফ্লো হচ্ছে। এবার গঙ্গার বিষয়টা জানতে গেলে কি করতে হবে, আমাদের দেবভূমি উত্তরাখণ্ড পার্ট, যেটা পড়েছে 2000 সালে তৈরি হলো উত্তরাঞ্চল, এবং 2007 সালে নাম পাল্টে যায় উত্তরাখণ্ড। ইউপির উত্তর দিকের অংশ, ওদিকে একদম ঠান্ডা ঠান্ডা কুলকুল, আর ইউপি কিন্তু অনেকটাই গরম। ঠিক আছে, পপুলেশনের চাপ অনেক বেশি। তো সেই উত্তরাখণ্ডের জায়গা, এই উত্তরাখণ্ডের পরে হচ্ছে ইউপি, ইউপির পরে হচ্ছে আমাদের বিহার, এবং তারপরে আমাদের পশ্চিমবঙ্গ প্রবাহিত হলো। দেখবে কোনো কোনো জায়গায় ঝাড়খণ্ডটাও দিয়ে দিচ্ছে প্রবাহিত জায়গা, কিন্তু ঝাড়খণ্ড অ্যাকচুয়ালি নদীর যে পলি চারদিকে ছড়িয়ে পড়ছে, রিভার ব্যাংক বা রিভার বেসিন, অনেক দূরের পার্টটা হচ্ছে ঝাড়খণ্ডে। নমামি গঙ্গা রিভার প্রজেক্টের নাম শুনে থাকতে পারো, যে গঙ্গা দূষণ মুক্ত করতে হবে, গাছপালা প্রচুর লাগাতে হবে 2014 সালে। তার আগে 1985 সালে গঙ্গা অ্যাকশন প্ল্যান হয়েছিল, যে ঠিকঠাক ভাবে জলটা দূষিত না হয় তার জন্য ব্যবস্থা নিতে হবে, অনেক কিছু ফিচার বা অনেক কিছু বৈশিষ্ট্য আনা হয়।
কিন্তু সেটা অনেকটা মানা হয়, কিছুটা আবার লঙ্ঘন করা হয়। এই করতে করতে নদী ব্যবস্থার নাব্যতা অনেক বেড়ে যায়, মানে কমে যায়। তাকে ঠিক রাখতে গিয়ে, জলের প্রবাহ ঠিক রাখতে গিয়ে দেখা যাচ্ছে কি আমাদের ফারাক্কা ব্যারেজ তৈরি করতে হলো। অর্থাৎ ধরো ইংরেজ বিদায় নিয়েছে 47 সালে, ফারাক্কা ব্যারেজ হচ্ছে 1961 সালে শুরু। তার মানে 10 বছরের বেশি দেখা গেল যে এই অংশ দিয়ে যখন বাণিজ্য তৈরি ভেতরে প্রবেশ করে, সেটা কিন্তু কন্টিনিউ ভাবে আর ভেতরে প্রবেশ করতে পারছে না, কারণ জলে পলি জমে যাচ্ছে। তাহলে তখন আগে করতে পারতো, এখন কেন পারে না? তার হিসাব বার করতে বলতে 10-12 বছর কেটে গেল। 61 সালে তারপরে কাজ শুরু হলো ফারাক্কা। যেটা দেখা যাচ্ছে আমাদের উত্তরবঙ্গ আর দক্ষিণবঙ্গকে নদী গঙ্গা আলাদা করেছে, আর কানেকশন করেছে 2.2 কিলোমিটার দৈর্ঘ্য ফারাক্কা ব্যারেজ। 109টা লক গেট রয়েছে, ঠিক আছে। আর এই অংশের জায়গা থেকে হুগলি, আর তার আগে ভাগীরথী হুগলি, এই যে নামগুলো হয়ে বে অফ বেঙ্গলে চলে গেছে। কারণ এই নদীগুলোর মধ্যে দুটো সেকশন বে অফ বেঙ্গলে গেছে, যাদের মিলিত প্রক্রিয়ায় বৃহত্তম ডেল্টা বা বদ্বীপ তৈরি সুন্দরবন। আর এই জায়গায় ইন্দাসের ব্যাপারটা রয়েছে। তাহলে এই অংশগুলো হচ্ছে হিমালয়ান রিভারের পার্টটা। এর টোটাল যে বিষয়গুলো বললাম সেগুলো একটু লিখে রাখতে হবে। তারপরে দক্ষিণ ভারতের যখন নদী, এখানে নামগুলো লিখতে গেলে বড় হবে বলে সেই জন্য ছোট করে লেখা হয়েছে, শুধুমাত্র একটা করে লেটার দিয়ে। যেমন এস ফর সুবর্ণরেখা, তারপরে যে এম ফর হচ্ছে মহানদী, এরপরে জি ফর গোদাবরী, যেটাকে তুলনা করা হয় উত্তর ভারতে যেমন দীর্ঘতম নদী গঙ্গা, দক্ষিণ ভারতে হচ্ছে গঙ্গা দৈর্ঘ্যের বিচারে, লার্জেস্ট এরিয়ার বিচারে। আর একটা ঝামেলা আছে সি ফর, যেটা কাবেরী, তার আগে কৃষ্ণা। কাবেরীও কিন্তু গঙ্গার সঙ্গে তুলনা করা হয় অ্যাজ এ হোলি রিভার, মানে গঙ্গা যেমন পবিত্র নদী, সেরকম ভাবে এটা পবিত্র গঙ্গা দক্ষিণ ভারতের। এইটার সঙ্গে এই লেন্থ ফ্যাক্টরের গোদাবরীটা কোশ্চেনে অপশানে পাশাপাশি থাকবে, প্রচন্ড রকম ঝামেলা হয় যে উত্তর কোনটা করব। ম্যাক্সিমাম টাইমে কিন্তু আমাদের গোদাবরী সেকশনটা উত্তর হবে, লেন্থের জায়গা দিচ্ছে কিনা সেটা বুঝতে হবে, ঠিক আছে। আর যখন বলা হবে যে কাবেরী, উত্তরটাও অপশনগুলো জানতে হবে যে কি তার ফিচার দিচ্ছে, এগুলো কিন্তু পরপর সাজিয়ে বলা হবে। তাহলে এখানে কি হলো, সুবর্ণরেখা, মহানদী, গোদাবরী, কৃষ্ণা, কাবেরী। এটাকে মনে রাখতে গেলে একটা ছোট্ট টিপস আমরা পেয়ে থাকি। জাস্ট কিছুদিন আগেই দেখো দুর্গোৎসব চলে গেল, ঠিক আছে। তাদের যদি আমরা কথা একটু মনে করে দেখা যায় যে সুবর্ণক্ষণে, মানে সুবর্ণরেখা, মহাদেব গদা নিয়ে কৃষ্ণা কাবেরীকে মারলো, মানে ফ্যামিলি ব্যাপার, পড়াশোনা ছেলে মেয়ে করছে না, মহাদেব গদা নিয়ে কৃষ্ণা কাবেরী দুজনকে মারধর করছে, এই কখন স্কুলে যাবি, কখন পড়তে বসবি, সবসময় মোবাইলে গেম খেলছে। তাহলে দুর্গাপুজো চলে গেছে, কিন্তু পয়েন্টগুলো মনে রাখতে হবে। এবার এদের অরিজিনগুলো, এদের কিছু লেন্থ ফ্যাক্টর। এই অংশে জায়গায় দেখা যাবে মহানদী শেষ হচ্ছে, এখানে তৈরি হয়েছে কে, চিল্কা, ঠিক আছে। চিল্কাকে আমরা বলি উপহ্রদ, যা 3 দিক ল্যান্ড, একদিক ওপেন উইথ সি ওয়াটার। যেমন এখানে উপদ্বীপ বলা হয়, 3 দিক জল, একদিক ল্যান্ড। কনসেপ্টটা উল্টে গেছে, জল একদিকে, ল্যান্ড 3 দিকে। তারপর এখানে তৈরি হয়েছে কোলেরু বলে একটা, সেটা লেক। আগে কিন্তু এটা উপহ্রদই ছিল, মানে চিল্কার মতোই সাব লেক বা লেগুন ছিল, কিন্তু এখানে ডিপোজিট হওয়ার কারণে সেটা কোলেরু অন্ধ্রপ্রদেশে অবস্থান করছে, গোদাবরী কৃষ্ণার মাঝখানে রয়েছে। এগুলো কোশ্চেন আসে। তাহলে এর ক্ষেত্রে কি হবে, মাঝামাঝি ঠিক নয়, কিন্তু ইন বিটুইন কোশ্চেন আসবে। মহানদী গোদাবরীর অংশে কে রয়েছে, চিল্কা। কোলেরু কার মাঝে রয়েছে, গোদাবরী কৃষ্ণা। আর কৃষ্ণা এন্ড হচ্ছে, সেখানেও আর একটা কিন্তু উপহ্রদ তৈরি হয়েছে, যার নাম হচ্ছে পুলিকট। এই পুলিকট অংশে কি রয়েছে, শ্রীহরিকোটটা নাম শুনেছো, সতীশ ধাওয়ান স্পেস রিসার্চ সেন্টার, সেই আইল্যান্ড শ্রীহরিকোটা এখানে অবস্থান করছে। এটাও কিন্তু অন্ধ্রপ্রদেশে, লাগোয়া বাউন্ডারি কোন রাজ্য, নিচে তামিলনাড়ু, যেখানে শীতকালে প্রচুর বৃষ্টিপাত হয়, গ্রীষ্মের সময় বৃষ্টিটা দক্ষিণ অংশ হয়, উত্তর অংশটাই নয়। কারণ ইস্টার্ন ঘাটের অবস্থানটা বাধা দেওয়ার মতো নয়, যেদিকে বায়ু প্রবাহিত হয় ওই প্যারালালি অবস্থান করছে। এই অংশ অন্য ক্লাইমেটের চ্যাপ্টার রয়েছে, জলবায়ু চ্যাপ্টার। এবার এই টপিকের পরে কাবেরী, যেখানে এই যে বৃষ্টির যে কথা বললাম, মৌসুমী বায়ু আগমনের সময়ও বৃষ্টিপাত হয়, আবার প্রত্যাগমনের সময়ও, ফিরে যাওয়ার সময়ও বৃষ্টিপাত হয়। তাহলে অল সিজনে একটা জলভাগের ভরপুর একটা রিসোর্স বা সোর্স রয়েছে। সেই জন্য দক্ষিণ ভারতের একমাত্র নিত্যবহ নদীর নাম হচ্ছে এই কাবেরী বলা হবে। বাকিগুলোতে কোনো কোনো নদী তার উপনদীতে সবসময় যে জল থাকবে
কখনো জল থাকবে না, এই ঘটনাগুলো ঘটে। তাই দক্ষিণ ভারতে বৃষ্টির জলের পুষ্ট নদীগুলো, সেখানে নিত্যবহ এবং অনিত্যবহ, ইংরেজিতে বলা হয় পেরেনিয়াল এবং নন পেরেনিয়াল, দুটো পার্টি কিন্তু পাওয়া যায়। এবার এর অংশের পরে রয়েছে এখানে দেখো টি মানে তাপ্তি, যেগুলো পশ্চিম দিকে গেছে। এবার এগুলো সব বে অফ বেঙ্গল আউটফ্লো হচ্ছে ইস্টার্ন ফ্লোয়িং রিভার গুলো, যেটা পশ্চিম ঘাটের দিক থেকে আর কি সেন্ট্রাল প্লেটু রিজিয়ন মধ্য ভারতের উচ্চভূমি থেকে উৎপত্তি লাভ করেছে, যেমন এই সুবর্ণরেখা বা মহানদী। আর এই অংশে যে তাপ্তির কথা বলা হচ্ছে নর্মদা, মাহি এবং এসে মানে সবরমতী, যেহেতু এসটা এখানে কমন ছিল, মানে এ দেওয়া হয়েছে সঙ্গে। এই অংশগুলো কিন্তু আরব সির যে জলটা ভেতর দিকে ল্যান্ডের দিকে প্রবেশ করেছে, যখন ল্যান্ডের দিকে কোনো ওয়াটার বডি প্রবেশ করে তখন নাম বলা হয় উপসাগর বা গালফ। তাহলে গালফ অফ খাম্বাতে মিলিত হয়েছে এইসব নদীগুলো, আরব সিও অপশন আসতে পারে। অ্যাকচুয়াল অ্যাপ্রোপ্রিয়েট সঠিক উত্তর হচ্ছে কিন্তু গালফ অফ খাম্বাত। আমাদের এসএসসি পরীক্ষাগুলোতে মানে সেন্ট্রালের যে পরীক্ষাগুলোতে সেখানে কিন্তু খাম্বাত অপশন বেশি দেওয়া হয় সঠিকটা, আর পিএসসির ক্যাটাগরির যা যা পরীক্ষা হয় সেখানে কিন্তু আরবিয়ান সি অপশনটা দেওয়া হয় আউটফ্লোর জায়গা। এই জায়গায় দাঁড়িয়ে দক্ষিণ ভারতে গোদাবরী দীর্ঘতম, তারপরে হচ্ছে নর্মদা, তারপরে হচ্ছে কৃষ্ণা, এরা। আর এই জায়গায় দাঁড়িয়ে হচ্ছে অল ওভারে বললাম ইন্ডিয়ায় গঙ্গা হচ্ছে দীর্ঘতম। তাহলে এই অংশগুলো টুকরো যে টপিকগুলো বলা হলো, সেই অঞ্চল টোটাল পার্টগুলো আমাদের নদীমাতৃক দেশ, রিভার হচ্ছে আমাদের অন্যতম পার্ট, সেখানে টপিকগুলো ধরে ধরে একটু সাজিয়ে নিতে হবে। প্রথমে আমাদের টপিক করবে হিমালয়ের নদী ব্যবস্থা, বলে হিমালয়ের নদী ব্যবস্থা। যেমন ভারতের নদী ব্যবস্থা টপিক করা হয়েছে, তার দুটো পার্ট আমরা এখানে বলে দেবো। একটা হচ্ছে সংক্ষেপে লিখলাম হিমালয়ান বা আমাদের নর্থ ইন্ডিয়ান, আর একটা হচ্ছে পেনিনসুলার মানে হচ্ছে দক্ষিণ ভারতের সাউথ ইন্ডিয়ান নদী ব্যবস্থা। তাহলে উত্তর ভারত বা হিমালয়ান নদী ব্যবস্থা লিখবে, আর হচ্ছে পেনিনসুলার বা দক্ষিণ ভারতের নদী ব্যবস্থা। তাহলে হিমালয়ান নদী ব্যবস্থার ছোট্ট বৈশিষ্ট্য প্রথমে থাকবে আলোচনা, যেটা করা হয়েছে, তারপর নদীর সম্বন্ধে দেওয়া হবে ইন্দাস ইত্যাদি। তাহলে প্রথমে পয়েন্ট আউট করে দাও, এইভাবে যদি লিখে থাকো হিমালয়ান নদী ব্যবস্থা, হিমালয়ান বা উত্তর ভারত নদী ব্যবস্থা বলে একটা পয়েন্ট লিখবে, হিমালয় বা উত্তর ভারতের নদী ব্যবস্থা বলে একটা পয়েন্ট বা হেডিং করবে, এবং তার গুরুত্বপূর্ণ কিছু বৈশিষ্ট্য লিখে দেবে, যেগুলো আমরা বললাম যে তিনটে স্টেজ, এই ব্যাপারগুলো সব সাজিয়ে দেওয়া হবে। ঠিক আছে? তো সেই জায়গায় দাঁড়িয়ে হিমালয়ান নদী ব্যবস্থা বা উত্তর ভারতের নদী ব্যবস্থা, সেখানে বৈশিষ্ট্য হচ্ছে 1 নম্বর বা ABCD দিয়ে লিখবে। প্রথম পয়েন্টের জায়গা লিখবে বরফের জলে পুষ্ট। বরফের জলে পুষ্ট মানে হচ্ছে বরফ গলা জলে পুষ্ট এই নদী। তাহলে কি বললাম, সবসময় জল থাকবে। কমা দিয়ে লিখবে নিত্যবহ নদী, অর্থাৎ সারা বছর জল থাকে। বরফের জলে পুষ্ট, কমা, অপশান এতেই লেখা হচ্ছে, যখন চেঞ্জ হবে অপশান বলে দেবো। বরফের জলে পুষ্ট, কমা, নিত্যবহ নদী, কমা দিয়ে লিখবে সারা বছর জল থাকে বা সর্বদা জল থাকে। এবার বি অপশান, বৈশিষ্ট্য নাম্বার বি বা 2 নম্বর। ঠিক আছে? সেখানে গিয়ে লিখবে নদীর উৎস অঞ্চলে ক্ষয়কার্য সর্বাধিক হয়। নদীর উৎস অঞ্চলে মানে মাথার দিকটা, ইংরেজিতে বলবে হেড ওয়ার্ড, উৎসমুখী অঞ্চল। তাই বলছে নদীর উৎস অঞ্চলে ক্ষয়কার্য অনেক বেশি হয়। তারপরে পয়েন্ট থাকবে 3 নম্বর বা সি অপশন বৈশিষ্ট্যতে, নদীর 3টি গতি পর্যায় সুস্পষ্ট। নদীর 3টি গতি পর্যায় সুস্পষ্ট। তাহলে সেই 3টে নদীর গতি পর্যায় কি রয়েছে, হাইফেন দিয়ে ওই সি পয়েন্টে লিখে দাও। 3টি গতি পর্যায় সুস্পষ্ট বলে হাইফেন দিয়ে লিখে দাও উচ্চ গতি। উচ্চ গতি অবলিক দাও মানে স্ল্যাশ দেবে, তাকে আমরা কি বলবো, পার্বত্য প্রবাহ, এবং ব্যাকেটে করে দেবে ক্ষয়কার্য, মানে ওইখানে নদীর কাজ কি হবে, ক্ষয়কার্য হবে। ধরো পার্বত্য অঞ্চলে কোনো জায়গায় বেড়াতে গেছো, দেখবে গভীর খাত, তাহলে ক্ষয়কার্য জন্য তৈরি হয়েছে গিরিখাত, যাকে আমরা ভি আকৃতি উপত্যকা বলতে পারি। তাহলে উচ্চ পাটটাকে আমরা বলবো পার্বত্য প্রবাহ, তাকে আমরা বলবো ব্যাকেটে ক্ষয়কার্য। ব্যাকেট শেষ, কমা, দ্বিতীয় 3টে গতি পর্যায় বললাম, কমা দিয়ে দ্বিতীয়টা নাম দেবে
মধ্যগতি অবলিক সমভূমি প্রবাহ, মধ্যগতি বা সমভূমি প্রবাহ। এই মধ্যগতি সমভূমি প্রবাহের কাজ কি? যা ক্ষয় করলো তা বয়ে নিয়ে যাওয়া, ব্যাকেটে করে দেওয়া পরিবহন। মধ্যগতি বা সমভূমি প্রবাহর কাজটা হচ্ছে পরিবহন করা, ব্যাকেটে করে দেওয়া পরিবহন। ব্যাকেট শেষ করে কমা দিয়ে লেখো আরেকটা কাজ, নিম্ন গতি। এই নিম্ন গতি স্ল্যাশ দিয়ে লিখবে তার অন্য কাজ কি, মানে অন্য নামটা কি, লিখবে বদ্বীপ প্রবাহ। তাহলে বদ্বীপ কি করে তৈরি হবে? কোনো কিছু সঞ্চয় লাভ করেই তৈরি হবে, পলি সঞ্চয় লাভ হচ্ছে। এই পলি মৃত্তিকাগুলো নদী দ্বারা আসছে বলে নর্দার্ন প্লেনে উর্বর অঞ্চল, উর্বর মাটি, এগ্রিকালচার ওয়েল ডেভেলপ হয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে লিখে দাও বদ্বীপ প্রবাহ বা নিম্নগতি, ব্যাকেটে কাজ হচ্ছে সঞ্চয়, সঞ্চয় কার্য। ঠিক আছে, তাহলে এইটা গেল আমাদের হিমালয় নদী ব্যবস্থার গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলো। পাশাপাশি নদীতে বদ্বীপ তৈরি হয়, নদীর আঁকাবাঁকা গতিপথ, এই সমস্ত কিছু ল্যান্ডফর্মগুলো সব রয়েছে। এবার দ্বিতীয় পয়েন্টে জায়গাটা করে দাও পেনিনসুলারটা, তারপরে একসঙ্গে নদীগুলো দেওয়া হবে। উপদ্বীপীয় ভারতের নদী বা দক্ষিণ ভারতের নদী পরে হেডিং, এটা হচ্ছে 2 নম্বরটা, মানে এটা হয়ে গেল হিমালয়ানটা। তারপরেরটা উপদ্বীপীয়কে আমরা বলেছি ইংরেজিতে পেনিনসুলার। উপদ্বীপীয় অবলিক দাও দক্ষিণ ভারতের নদী, উপদ্বীপীয় অবলিক দাও দক্ষিণ ভারতের নদী। ঠিক আছে, তাহলে আগেরটা যা ছিল এটা একটু চেঞ্জ হবে, ফিচারটা বরফ গোলা জল ছিল, এখানে কিন্তু সেটা থাকবে না। তাহলে এর বৈশিষ্ট্যতে ওই এবিসিডি করে পয়েন্ট দিয়ে দাও। অপশন এ দিয়ে দাও, প্রথম পয়েন্টে জায়গা লিখবে বৃষ্টির জলে পুষ্ট নদী, বৃষ্টির জলে পুষ্ট নদী, এবং কমা দিয়ে লিখবে বৃষ্টির জলে পুষ্ট নদী, এবং কমা দিয়ে লিখবে নিত্যবহ এবং অনিত্যবহ দুই প্রকারেরই হয়ে থাকে। মানে কোনোটায় জল থাকে না সেটা অনিত্যবহ, আর জল থাকে সারা বছর ধরে তাকে বলে নিত্যবহ। আগেরটাই কিন্তু হিমালয়াতে শুধুমাত্র ছিল নিত্যবহ, এখানে হবে নিত্যবহ এবং অনিত্যবহ দুই প্রকার। তাহলে বৃষ্টির জলে পুষ্ট নিত্যবহ অনিত্যবহ দুই প্রকার হলো। দ্বিতীয় বা বি পয়েন্ট দিয়ে দাও, বি পয়েন্টে কি করে দেবে, এই নদীর পূর্ব বাহিনী যেগুলো এর দৈর্ঘ্য অনেক বেশি, পূর্ব বাহিনী যেটা বি অপশন দেবে সেখানে দৈর্ঘ্য অনেক বেশি হওয়ার জন্য সেগুলো আঁকা বাঁকা পথে প্রবাহিত হয়, এবং নদী যেখানে এন্ড হচ্ছে মোহনা সেখানে বদ্বীপ তৈরি হয়। তাহলে কি লিখবে বি অপশনে পূর্ব বাহিনী নদীর, পূর্ব বাহিনী মানে এটাকে আমরা দুটো ভাগ করি, দেখো দেখে দিয়েছি পূর্ব আর পশ্চিম। দেখো পূর্ব বাহিনী যেগুলো বে অফ বেঙ্গলে গেছে, সেই পূর্ব বাহিনী নদী ব্যবস্থার গতিপথে নদী বাঁক ও বদ্বীপ তৈরি হয়। পূর্ব বাহিনী নদী প্রবাহের গতিপথে নদী বাঁক ও বদ্বীপ তৈরি হয়। ব্যাকেটে করে দেবে এই নদীগুলো কোথায় পতিত হয়েছে, পতিত মানে আউটফ্লো, এন্ড কোথায় হয়েছে, ব্যাকেটে করে দেবে বে অফ বেঙ্গলে, মানে হচ্ছে বঙ্গোপসাগরে পতিত হয়, ব্যাকেটে করে দেবে। তাহলে আরেকটা পয়েন্ট লিখতে হবে না। তার মানে পূর্ববাহিনী নদীগুলো গতিপথ, নদী মিয়েন্ডার বা আঁকা বাঁকা পথ এবং বদ্বীপ তৈরি হয়, এবং ব্যাকেটে করে দেবে বঙ্গোপসাগরে পতিত হয়। তার মানে পূর্ববাহিনীকে আমরা ঘুরিয়ে বলতে পারি বঙ্গোপসাগরে পতিত নদী সমূহ, সেটাও বলা যাবে। ওই জন্য একসঙ্গে এটা করে দেওয়া হলো পূর্ববাহিনীর সঙ্গে, শেষে গিয়ে বঙ্গোপসাগরেরটা। ঠিক আছে, আর একটা পয়েন্ট কি রয়েছে, এটা কি হলো বি পয়েন্ট তো বা 2 নম্বর। এবার দেখো পশ্চিম বাহিনী, তাহলে যেটা পূর্ব বাহিনীতে পাওয়া যাচ্ছে, পশ্চিম বাহিনীতে এই অঞ্চলে কোন অঞ্চল রয়েছে, পার্বত্য অঞ্চল যদি বলা হয় দক্ষিণ ভারতের পশ্চিম ঘাট, অনেকটা খাড়াই ঢাল, তাই তো, অনেকটা খাড়াই ঢাল, সেখানে সরল বা সোজা গতিপথ তৈরি হয়েছে, এরকম আঁকা বাঁকা গতিপথ তৈরি হয়নি। আর ডেল্টা বা বদ্বীপও পাওয়া যায় না পশ্চিম বাহিনীরটায়, যেগুলো এই আরব সি বা খাম্বাতে গেছে। তাহলে কি লেখা হবে, পশ্চিম বাহিনী নদী ব্যবস্থায় বা পশ্চিম বাহিনী নদীর গতিপথে নদী বাঁক ও বদ্বীপ তৈরি হয়নি। পশ্চিম বাহিনী নদী প্রবাহে বা তার গতিপথে বদ্বীপ আর
নদী বাঁক তৈরি হয়নি। আগেটা দেখো তৈরি হয়েছে লেখা আছে। তাহলে ব্র্যাকেটে করে দেবে এই নদী কোথায় তো পতিত হয়েছে, লিখে দাও আরব সিতে মিলিত হয়েছে। ব্র্যাকেটে করে দাও আরব সিতে মিলিত হয়েছে বা আরব সিতে পতিত হয়েছে। এবার এই যে পশ্চিম বাহিনী নদীগুলোতে বদ্বীপ তৈরি হয়নি বা সেখানে হচ্ছে খরস্রোত নদী, তাহলে ওই জলকে কাজে লাগিয়ে কি করা যাবে, অনেক বেশি জলবিদ্যুৎ তৈরি করা যাবে টারবাইন ঘুরিয়ে। তাই পরে পয়েন্টে যোগ করো, সি এর পরে বোধহয় ডি হবে। পশ্চিম বাহিনী নদীগুলি থেকে জলবিদ্যুৎ শক্তি উৎপাদন সর্বাধিক। পশ্চিম বাহিনী নদীগুলি থেকে জলবিদ্যুৎ শক্তি উৎপাদন সর্বাধিক হয়ে থাকে বা সর্বাধিক। ঠিক আছে, তাহলে এই গেল পূর্ব বাহিনী পশ্চিম বাহিনীর এবং দক্ষিণ ভারতের নদীর বৈশিষ্ট্যগুলো। এবার যেগুলো আমরা বলা হবে ইন্দাস তার সোর্স বা উপনদীগুলো, কিছু বৈশিষ্ট্য, গঙ্গা এবং ব্রহ্মপুত্র এগুলো, তারপরে আবার দক্ষিণ ভারতের দিকে যাওয়া হবে। তাহলে এখন হেডিং করে দাও ভারতের গুরুত্বপূর্ণ নদী সমূহ বলে একটা হেডিং রাখো। মানে এবার এইগুলো সব আলোচনা করা হবে, মানে হিমালয়ান গ্রুপটা আলোচনা হবে, তারপরে দক্ষিণ ভারত এগুলো, মানে টোটালটা একসঙ্গে করা হয় বলে একটা টেবিল বা হেডিং ছক করো। সেটা কি থাকবে, ভারতের গুরুত্বপূর্ণ নদী ব্যবস্থা, যেগুলো হিমালয়ান নদী ব্যবস্থার পার্ট দিয়ে শুরু করা হবে। হিমালয়ান নদী ব্যবস্থা সব থেকে প্রথম কোনটা আলোচনা করব, সেটা হচ্ছে আমাদের সিন্ধু বা ইন্দাস। তাহলে হেডিং থাকবে ভারতের গুরুত্বপূর্ণ নদী ব্যবস্থা, হিমালয়ান বলে আর লেখা দরকার নেই। ঠিক আছে, তার আন্ডারে প্রথম থাকবে কোনটা, ইন্দাস। ঠিক আছে, এই ইন্দাস পার্টটাকে ছোট্ট করে একটু আমরা দেখিয়ে দেবো। একটু মাথায় রাখবে, প্রথমে নদী ব্যবস্থা যেখান থেকে শুরু হয় সেই দিকটাকে, মানে অরিজিন বা উৎস অঞ্চলটাকে উত্তর দিক ধরা হবে, সবসময় উত্তর ধরা হবে, নর্থ। আর যেদিকে গিয়ে এন্ড হচ্ছে তাকে ধরা হবে কোন দিক, দক্ষিণ দিক, সাউথের দিক। ঠিক যেমন কোনো সময় করেছো একটা গ্লোব, তাকে দুটো অংশে বিভক্ত করা হচ্ছে, উত্তর থেকে দক্ষিণে লাইন ড্র করা হচ্ছে, এটা কোন রেখা, মূল মধ্যরেখা, প্রাইম মেরিডিয়ান, ধরো জিএমটির কথা বলা হচ্ছে। তাহলে এই অনুযায়ী ভারতবর্ষ কোন দিকে ছিল, পূর্ব দিকে, আমেরিকা কোন দিকে রয়েছে, পশ্চিম দিকে। তাহলে এই দিকটা যদি আমরা বলি পশ্চিম দিক, পূর্ব দিক, এদিকটা পশ্চিম দিক, তাহলে এই অংশটা কি ডান হাতের দিক হবে। কোনো ব্যক্তিকে যদি এখানে তুমি স্ট্যান্ড করে দাও, এটা তার ডান হাতের দিক হবে, আর এটা কোন দিক হবে, তার বাম হাতের দিক হবে। ঠিক আছে, তাহলে এই নদী ব্যবস্থার এই উত্তর দিক যদি এটা হয়ে থাকে, ভারতের দিকটা কোন দিক হবে, বাম হাতের দিক বা হচ্ছে ইস্টার্ন ব্যাংক, পূর্ব তীর বা বাম তীর। আর ওপর দিকটা পার্বত্যাঞ্চলের কি হবে, ডান হাতের দিক। তার মানে এইখানে যে নদীগুলো পাবো, অর্থাৎ ঝিলাম, যার উপরে আমাদের তৈরি হয়েছে উলার লেক, ডাল লেক, আবার ধরো রয়েছে বিয়াস, রাভি, শতদ্রু ইত্যাদিগুলো, সেই অংশগুলো কোন তীরে, সবই কিন্তু বাম তীরে। আর এই অংশ যখন পড়াশোনা করেছো আগে নর্দার্ন প্লেনে, সেখানে পেয়েছো 20 জলন্ধর দোয়াব। কোন নদী দ্বয়ের মাঝখানে, দোয়াব মানে হচ্ছে দো মানে দুটো, আব মানে হচ্ছে ওয়াটার বা রিভার, হিন্দি শব্দ একটা, দুটো নদী ব্যবস্থার মাঝখানে উর্বর অঞ্চল, এর ভাবে পাওয়া যাবে। তাহলে সেই জায়গাতে আমাদের বিয়াস রাভির মাঝখানে কোন একটা দোয়াব, শতদ্রু বিয়াসের মাঝখানে যেটা বললাম জলন্ধর বা 20 দোয়াব, বাড়ি দোয়াবটা হচ্ছে ওটা বিয়াস আর রাভি। তাহলে ওইগুলো সবই কিন্তু বাম তীরের নদী। এবার এইভাবে যদি এটাকে উত্তর দিক ধরা হয় ব্রহ্মপুত্র, তাহলে দক্ষিণ দিকে এটাকেও দেখে নেবে। তাহলে ব্রহ্মপুত্র দক্ষিণ দিকে এটা, তাহলে ব্রহ্মপুত্রর বাম তীর কোনটা, এই দিক থেকে হয় অরুণাচলের মায়ানমারের দিকটা, লেফট সাইডটা। আর ভেতর দিকটা যেখানে তিস্তা তোরসা রয়েছে, জল ঢাকা রয়েছে, সেই অংশটা হচ্ছে কি রাইট হ্যান্ড সাইড। তার মানে এখানে বলার দরকার এই জন্যে যে কিছু নদী ব্যবস্থা ইন্দাস এবং তার উপনদীগুলো, আবার ব্রহ্মপুত্র বা তার উপনদীগুলো ট্রান্স হিমালয় বা পুরনো হিমালয় অঞ্চল থেকে এসেছে। তাদেরকে আমরা বলি পূর্ববর্তী বা পুরনো নদী ব্যবস্থা, বা ইংরেজিতে বলে অ্যান্টিসিডেন্ট নদী ব্যবস্থা। কিরকম ব্যাপার, অ্যান্টিসিডেন্ট মানে কি, ইন্ডিয়ান হিমালয় কিভাবে তৈরি হয়েছে, দুটো প্লেটের মুভমেন্টে, ইন্ডিয়া অস্ট্রেলিয়া প্লেট আর হচ্ছে ইউরেশিয়ান প্লেটের মুভমেন্টের কারণে মাঝখানে পলিরাশি সঞ্চয় লাভ করেছে, সেটা আপলিফ্ট হয়েছে। ধরো খাতার পাতাকে চাপ দিয়ে দিলে দুদিক থেকে,
সেটা হচ্ছে সব ওপর দিকে ওভারল্যাপ করলো, তাহলে ভঙ্গিল পর্বত ভাঁজ পর্বত তৈরি হলো। এবার এই অংশটা ইন্ডিয়ান হিমালয়ের অনেক উত্তর দিকে তিব্বত পাটের যে হিমালয়, তাকে আমরা বলি ট্রান্স হিমালয়, সেই অঞ্চলের পাট থেকে যে নদীগুলো তৈরি হয়েছে, তাহলে সেটা হচ্ছে আমাদের হিমালয় সৃষ্টি অনেক আগে, তাই তাদেরকে বলা হবে অ্যান্টিসিডেন্ট বা পূর্ববর্তী। কিছু কিছু নদী রয়েছে দেখা যাবে সেগুলো গঙ্গারও কিছু উপনদী, সেগুলো হচ্ছে অ্যান্টিসিডেন্ট। তাহলে ওই অংশের জায়গায় আলোচনা করতে গেলে তোমাকে এই অঞ্চলের লেফট রাইট সাইড গুলো জানতে হবে ভালো করে, নাহলে খুব ভুল হবে। আবার যেমন যদি গঙ্গা বলা হয় এটা উত্তর দিক এটা দক্ষিণ দিক, তাহলে এই দিকের অংশগুলো হিমালয়ান দিক থেকে যেগুলো তাহলে লেফট হ্যান্ড সাইডের বা হিমালয়ান নদী, আর দক্ষিণের দিক থেকে যেগুলো যাচ্ছে রাইট পার্টে, এখানে ব্যতিক্রম একটা রয়েছে নদী যমুনা, এর দীর্ঘতম উপনদী, সে রাইট হ্যান্ড সাইডে থাকলেও বরফ গলা জলে পুষ্ট হিমালয়ের গ্লেসিয়ার থেকে আসছে, যমুনাত্রী গ্লেসিয়ার থেকে, মানে ওটা ব্যতিক্রমী পাঠ। ঠিক আছে, তাহলে ইন্দাসের পাঠ থেকে লেখা শুরু করো, হেডিং করে দাও সিন্ধু বা ইন্দাস, তার আন্ডারে প্রথম পয়েন্ট করে দাও উৎস বা অরিজিন, যার ইংরেজি লিখবে তার অরিজিন লিখবে, না লিখে দাও উৎস, উৎপত্তি অঞ্চল, এক কথায় উৎস লেখো। উৎস লিখে দেবে কৈলাস রেঞ্জ। এই কৈলাসটা কোন দিকে অবস্থিত? মানস সরোবরের উত্তর দিকে অবস্থিত কৈলাস, তাহলে কৈলাস পার্বত্য শ্রেণী বা কৈলাস রেঞ্জ, অবলিক দাও, সেকেন্ড চয়েস দেবে মানস সরোবর বা মানস সরোবর হ্রদ বা লেক। এই মানস সরোবর লেক বা এই কৈলাস কোথায় রয়েছে? অবলিক দিয়ে করে দাও টিবেট হাইফেন চায়না, তিব্বত হাইফেন চীন, তিব্বত হাইফেন চীন, অবলিক বা ব্যাকেটে করে দেবে। তাহলে কি কি সোর্স উত্তর আসতে পারে? উৎপত্তি অঞ্চল বলতে পারে ফার্স্ট চয়েস কৈলাস, সব থেকে বেশিবার পরীক্ষা এসেছে এই অপশন। সেকেন্ড চয়েস মানস সরোবর, তৃতীয় হচ্ছে লোকেশনের নামটা, অবস্থানের নাম। ঠিক আছে, এবার এই অংশের পরে নদীর দৈর্ঘ্য, পরে পয়েন্ট করে দাও দৈর্ঘ্য, নিচেই দ্বিতীয় পয়েন্ট করে দাও দৈর্ঘ্য। সিন্ধু নদীর দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য হচ্ছে 2880 কিলোমিটার, 2880 কিলোমিটার, 2880। ঠিক আছে, এবার এই পরিমাণ তার মধ্যে ভারতের কত রয়েছে, এই যে লাদাখ আর জম্মু কাশ্মীর যাচ্ছে সেটা পরিমাণ কোশ্চেন থাকে, ব্যাকেটে করে দাও ভারতে প্রবাহিত হয় 709 কিলোমিটার। এই 709 কিলোমিটার ভারতে প্রবাহিত হওয়ার পর নদীটি কোথায় গেল? পাকিস্তানে চলে গেল। তাহলে ভারতে প্রবাহিত হয়, ব্যাকেটে করে দেবে 709 কিলোমিটার, ব্যাকেট ক্লোজ। এটা গেল, এরপরে পয়েন্ট করে দেবে পতনস্থল বা পতিত। পতিত হচ্ছে কোথায়? লিখে দাও আরব সাগর, আরব সি বা হচ্ছে আরব সাগর। এবং এই পতিত হওয়া আর উৎপত্তি হওয়া কোন কোন লোকেশন দিয়ে গেল? এবার লেখো প্রবাহিত অঞ্চল, পরে পয়েন্ট করে দাও প্রবাহিত অঞ্চল। তাহলে উৎপত্তির জায়গাটা কোন দেশ? লিখে দাও চায়না মানে চীন, অবলিক দাও চীনের ওই অঞ্চলটা দখল করে নেওয়া, কি অঞ্চল? অবলিক দিয়ে লিখবে তিব্বত, তাহলে চীনের পরিবর্তে তিব্বত অপশন থাকতে পারে, চীন অবলিক তিব্বত। এবার কমা দাও, এবার কোন দেশ? আমাদের, লেখো ভারত। ভারতের কোন অংশ দিয়ে যাচ্ছে? মেন যে সিন্ধুটা সেটা হচ্ছে লেখো লাদাখ, ব্র্যাকেটের মধ্যে কমা জম্মু কাশ্মীর। এবার লাদাখ জম্মু কাশ্মীর ছাড়াও যদি উপনদীগুলো যদি ভাবা হয়, মেন নদীতে যারা মিলিত হচ্ছে সেগুলো হিমাচল প্রদেশ পাঞ্জাব এসব দিয়ে যাচ্ছে, এখানে লাদাখ জম্মু কাশ্মীরটাই দেওয়া হবে, কারণ মেন নদীটার সম্বন্ধে দেওয়া হচ্ছে। ব্র্যাকেট ক্লোজ করো, কমা দাও, এরপরে কোথায় চলে গেল? দেখো পাকিস্তান। এই পাকিস্তান হয়ে করাচি হয়ে সে চলে যাচ্ছে আরব সি অংশে। হয়ে গেল, এবার হচ্ছে লিখে দাও প্রধান প্রধান উপনদী। সিন্ধু নদীর সঙ্গে যারা মিলিত হয়েছে প্রধান প্রধান উপনদীগুলো কি কি, যেগুলোর মধ্যে আমরা এই লেফট পার্টের নদীগুলো প্রচুর আলোচনা করব, তার উৎপত্তি নামগুলো আমাদের লাগবে, আগে প্রথমে লিখে দেওয়া হবে। দেখো প্রধান প্রধান উপনদী ব্র্যাকেটে করে দাও দু প্রকার, প্রধান প্রধান উপনদী ব্র্যাকেটে করে দাও দুই প্রকার। দুই প্রকার মানে কি? এখানে কি দেখানো হয়েছিল? একটা বাম তীর বা ইস্টার্ন পার্ট আর একটা রাইট মানে ডান তীর বা ওয়েস্টার্ন পার্ট। তাহলে সেইভাবে আমরা টেবিল আকারে একটু সাজিয়ে দেবো।
একটা দিক করে দাও ডান দিক, একটা থেকে দাও বাঁ তীর। বাঁ হাতের দিক মানে খাতার বাঁ দিকে লিখে দাও বাম তীরের নদী, আর খাতার ডান দিকে লিখে দাও ডান তীরের নদী। জাস্ট নাম থাকবে, কমা কমা দিয়ে লিখবে। আগে কি লিখেছো? খাতার ডান দিকে ডান তীরের নদী, আর একদিকে লিখেছো বাম তীরের নদী। যেভাবে করো, আগে আমরা বাম তীরের নদীগুলোর কথা বলছি, এবং বাম তীরের নদীগুলো পূর্ণাঙ্গ আলোচনা হবে, পুরোপুরি আলোচনা হবে। তাহলে বাম তীরের নদীগুলো কি রয়েছে, নাম লিখে দাও। নাম হচ্ছে দার্স, DARS, বা দয়রাবলাকা দন্তেশ্বর। দার্স নাম শুনেছো, ভারতের সব থেকে ঠান্ডা লোকেশন, শীতল অঞ্চল। তাহলে সেই দার্স, ওই অঞ্চলে নদীর নামও রয়েছে দার্স নামে। দার্স এখন কোথায়? লাদাখ পাটে। ঠিক আছে, কমা দিয়ে লেখো জাস্কার। দার্সের পরে লেখো কমা দিয়ে বর্গীজ লিখবে জাস্কার, ইংরেজি হলো ZSKR, বা জাস্কার বর্গীজ আঁকা দিয়ে করবে জাস্কার। এরপরে পরিচিত নদীর নামগুলো আসছে, লেখো ঝিলাম, ঝিলাম। ঝিলামের পরে লেখো চেনাব, চেনাব। সব কমা কমা দিয়ে বাম তীরে নদী লেখা হচ্ছে কিন্তু। চেনাবের পরে থাকবে রাভি, রাভি। রাভির পরে থাকবে বিয়াস, আর একটা লিখবে সতলেজ বা সতলুজ। এর অন্য নাম আছে, আমরা পরিপূর্ণ যখন আলোচনা করব ব্যাকেটে বা পাশে লিখব শতদ্রু নামগুলো। ঠিক আছে, এবার ডান তীরের নদীগুলো লেখো। বাম তীরের পর ডান তীরের নদীগুলো কি রয়েছে, নাম লিখবে সায়ক, 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 দন্ত সহায়ক অন্তস্থ ক, SHYOK। সায়কের পর লেখো গিলগিট, সায়কের পর লিখবে গিলগিট। এই দুটো নদী প্রচন্ড বিভ্রাটের জায়গা। গিলগিট হচ্ছে যে অঞ্চলটা, ওই যে গিলগিট বেলচিস্তান বলা হয়, সেই অংশের জায়গাটা পাক অকুপায়ের জায়গা, অর্থাৎ ভারতের এবং পাকিস্তানের দখলের জায়গার মধ্যে দুজনের মধ্যে একটা মনোমালিন্য চলছে। সেই জায়গা থেকে উত্তরতম নদী যদি বলা হয়, এই গিলগিট মাঝে মাঝে দেওয়া হয়, সেখানে ডিসপুট লোকেশন, পাকিস্তান দখলের জায়গায় রয়েছে। আর সায়ক হচ্ছে পুরোপুরি ইন্ডিয়ার উত্তরতম নদী। এইভাবে কোশ্চেন হয়, মানে যদি ডিসপুট দিয়ে দেয়, দেখো G ফর গিলগিট, আর জি দিয়ে যদি কোনো শব্দ দেখা যায় এরকম ভাবে, গন্ডগোল লেগেছে। তাহলে এই জায়গায় ডিসপুট ব্যাপারটা মাঝে মাঝে দিচ্ছে, না হলে উত্তরতম নদীর নাম সায়ক, একদম শান্তি ব্যাপার রয়েছে তুলনামূলক। এই দুটোর পরে লিখে দাও নাম হচ্ছে কি, আস্তার, ASTAR, আস্তার, অ দন্তেশ্বয় তয়াকার বা বাংলা কিছু রকম হবে ওটাই। ঠিক আছে, আস্তারের পরে লিখবে সিগার, সিগার, SHIGER। তারপরে লেখো কুররাম, কুররাম, KU বা কয়স্য রয়াকাম, কুররাম। আর হচ্ছে কাবুল, লোকেশনের নামও আছে, নদীর নাম সেখানে কাবুল। কাবুলে পরে লেখো স্কারদু, দন্তেশ্বয় কয়াকা, স্কারদু, SKRDU। আর লেখো সোয়াত, SWAT। এই সব নদীগুলো সব রয়েছে। ঠিক আছে, যেগুলো মোটামুটি পাকিস্তান আর আফগানিস্তান লাগোয়া বিভিন্ন হিলি রিজিয়ন থেকে, ধরো সুলেমান হিল নাম পড়েছো, ওই সব জায়গা থেকে আসছে। আর এই যে পার্টে আমরা ঝিলামের ব্যাপার করলাম, ওইগুলো একটু আলোচনা করতে হবে। পরে হেডিং করে দাও বাম তীরের নদী সমূহ। দেখো হেডিং করেছিলে বাঁদিকে ডান দিকে, তাহলে বাম তীরেরটা পয়েন্ট আউট করে দাও। তাহলে বাম তীরের নদী সমূহ, এদের উৎপত্তি অঞ্চল, কিছু জনের লেন্থ, এগুলো আলোচনা করা হবে। তাহলে এই বাম তীরের যে নদী অঞ্চলের কথা বলা হবে, সেখানে আমাদের ইম্পর্টেন্ট নদী 5টা কে ছিল, ঝিলাম, তারপরে শেষে গিয়ে সতলেজ। তাহলে ঝিলামটা হচ্ছে কোন দিকে অবস্থিত, এই দিক থেকে এলে উত্তর দিক থেকে দক্ষিণ দিকে যাচ্ছে। আমাদের সাজানো বা সিরিজটা হবে উত্তর থেকে দক্ষিণ দিকে বাম তীরের নদীগুলো। বাম তীরের নদী কিন্তু উত্তর থেকে দক্ষিণ বরাবর নামবে। ঠিক আছে, তাহলে কোন রকম ব্যাপারটা এখানে দেখো, দেখে নাও। এটা ধরো ইন্দাস, যেটা আমাদের ওখানে বড় করে আঁকা হয়েছিল, এই অংশের সঙ্গে নদী মিলিত হচ্ছে। ঠিক আছে,
ইন্দাসে কিন্তু সুতলেজকে মিলিত হয়েছে এন্ডিং কি, সবই উপনদী বলা হলেও মেন কিন্তু শতদ্রু। আমি ডাক দিচ্ছি, এস ফর সতলেজ, বি ফর বিয়াস, আর ফর রবি, এখানে জে ফর ঝিলাম, সি ফর চেনাব। ঝিলাম চেনাবে মিলিত হয়েছে, কন্টিনিউ এই পার্টটা হচ্ছে চেনাব, ঠিক আছে। আবার এই অংশটা চেনাবে গেছে আর রাভিটা সতলেজও গেছে, এখান থেকে কিন্তু চেনাবি কন্টিনিউ নাম হয়েছে। তারপরে এই অংশটা বিয়াস সতলেজে মিলিত হয়েছে, সাতলেজ আবার কন্টিনিউ গিয়ে মিলিত হয়েছে কার সঙ্গে, এই নদীটার নাম এটা বলা হলো আবার চেনাব, দেন সতলেজ হয়ে এন্ড হয়েছে ইন্দাস গ্রুপে। তার মানে টোটালটা যদি সরাসরি বলা হয় সবাই ট্রিবিউটারি ইন্দাসের, কিন্তু একদম নয়। ঝিলাম চেনাবের, রাভি চেনাবের, বিয়াস সাতলেজের, আর টোটাল পূর্ণাঙ্গ পাটটা সাতলেজ, তার সঙ্গে চেনাব মিলে চলে গেছে এখানে। এই যে অংশগুলোতে মিলিত হচ্ছে প্রত্যেকটা পয়েন্ট, সেগুলোকে আমরা বলি পঞ্চনদ, ঠিক আছে। অর্থাৎ 5টা পয়েন্টের লোকেশন, কেউ ভারতের অংশে, কেউ বা পাকিস্তান অংশে রয়েছে বেশিরভাগটাই, সেই জন্য আমাদের কিন্তু পঞ্চনদের ব্যাপারটা। ধরো ইতিহাসে পড়েছো পাঞ্জাবের ডিভিশন, পাকিস্তানেও দেখো পাঞ্জাব আছে, ইন্ডিয়ার মধ্যে কিন্তু পাঞ্জাব আছে, এই কারণের জন্য, ঠিক আছে। তো এই অংশগুলো আমাদের ঝিলাম ইত্যাদিগুলো পরপর লিখতে হবে, ঠিক আছে। পয়েন্ট আউট করে দাও, একটু টেবিল আকারে একটু সাজিয়ে দাও, যেটা হেডিং করলে বাম তীরের নদীগুলো, বাঁদিকে লিখে দাও রিভার মানে নদী, টেবিল আকারে 3টে বক্স করে দেবে। প্রথমে লেখো নদী, তারপরে থাকবে উৎস বা অরিজিন, দ্বিতীয় মাঝখানের বক্সটা, আর শেষে করে দাও উপনাম মানে নিকনেম। যার লেন্থ গুলো লাগবে, 2টো লেন্থ মনে রাখতে হবে, সেই লেন্থ দিয়ে দেওয়া হবে ব্যাকেটে ব্যাকেটে প্রথম বক্সেই, ঠিক আছে। তো রিভার বা নেমের মধ্যে লিখবে, বা নদীর নামের বক্সের মধ্যে লিখবে বাঁদিকে, প্রথম হচ্ছে ঝিলাম, JHELUM বা ঝয় হস্যই যেভাবে লিখবে বাংলায়। ঝিলাম এর উৎপত্তি অঞ্চল হচ্ছে জম্মু কাশ্মীরের অংশ, জায়গা হচ্ছে ভেরিনাগ। ভেরিনাগ একটা ছোট্ট ঝর্ণার নাম, স্প্রিং, ভেরিনাগ, শুধু লিখবে ভেরিনাগ জলপ্রপাত বা স্প্রিং। এর নিকনেম কি হবে, উপনাম, লেখো বিতস্তা। ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন ইতিহাসে পড়ে থাকতে পারো, ওই অংশে দেখবে আরো কিছু উপনাম রয়েছে, ওল্ড নাম যেগুলো, কারো নাম আকাশিনী, এরকম সব আছে, ওগুলো কিন্তু করার চেষ্টা করবে, এগুলো হজম হলে আস্তে আস্তে ওগুলো, ঠিক আছে। আর যে কোনো সভ্যতা তৈরি হয়েছিল যেখানে জল থাকবে, নাহলে কিন্তু তৈরি হবে না, বা চাষবাস হবে না, জনবসতি বা জনপদ তৈরি হবে না। তাই ইন্দাস ভ্যালি, হরপ্পা সবই কিন্তু দেখবে নদী ব্যবস্থা, বা আমাদের যে গঙ্গা ব্যবস্থা সেখানেও তাই, এত পপুলেশনের ডেনসিটি বেশি, বিহার বা বেঙ্গল ডেনসিটি 4 নম্বর, ইউপি 1 নম্বর পপুলেশনে, সবই দেখো নদী কেন্দ্রিক, বাকি কিন্তু অন্য জায়গায় নেই, ঠিক আছে। তো ঝিলামের ওটা হয়ে গেল। ঝিলামের পরে কে ছিল, সি ফর দিয়ে লেখো চেনাব, চয়কা দিয়ে লিখবে বা CHNAB, চেনাব। এই চেনাবের দৈর্ঘ্য লিখতে হবে, এই চেনাব নদীর দৈর্ঘ্যটা ম্যাক্সিমাম ভারতে, ব্যাকারে করে দাও 1180 কিলোমিটার ভারতেই বা ইন ইন্ডিয়া, 1180 কিলোমিটার, এটা ভারতেই। কোশ্চেন হয় এখান থেকে, দীর্ঘতম উপনদী ভারতের অংশে সিন্ধুর কোনটা, সেটা হচ্ছে এই চেনাব, ঠিক আছে। কিন্তু অল ওভার বললে শতদ্রুর লেন্থ 1450 কিলোমিটার, সেটা পরে বলা হবে, সেটা অনেক কম। তাই লেন্থ কি কারণে মনে রাখতে হবে এইসব কোশ্চেনগুলোর জন্য। এবার উৎপত্তি অঞ্চল কি হবে, আমাদের হিমাচল প্রদেশে কিছু গিরিপথ রয়েছে, আমরা অনেকেই গেছি রোটাং অঞ্চলে, এরও ওপর দিকের অঞ্চলের নাম হচ্ছে বারালাচলা, লেখো বরলাচলা বা বারালাচলা, ব্যাকেটে হিমাচল প্রদেশ। আগেরটা যেমন জম্মু কাশ্মীর করেছিলে, এটা করে দেবে ব্যাকেটে HP বা হিমাচল প্রদেশ, বরলাচলা বা বারালাচলা, BARALACHLA বা BA ব র হাইফেন দিয়ে লিখবে, বরলাচলা। কোথায় এটা, হিমাচল প্রদেশ রাজ্যে। তারপরে কি রয়েছে, উপনাম, এর উপনাম কি, চন্দ্রভাগা। এইটা দুটো নদী কিন্তু, একটা নদী চন্দ্র, একটা নদীর নাম ভাগা,
এই দুটো অংশ উৎপত্তির পর যেখানে লাদাখে যাওয়ার পথ শুরু হচ্ছে আর যেখানে এন্ড হচ্ছে হিমাচল প্রদেশের জায়গাটা, সেই রকম অঞ্চল একটা ডিস্ট্রিক্টের নাম হচ্ছে কেলং, সেই অঞ্চলের পয়েন্টের নাম হচ্ছে তান্ডি বলে জায়গার নাম রয়েছে। ওই অংশে একটা লোহার ব্রিজ রয়েছে, চারদিকে দেখবে যে পাহাড় সব বালির, প্রচুর মনে হচ্ছে জল খাই, কিন্তু এত মানে রুক্ষ অঞ্চল, ঠান্ডাও রয়েছে, সব কিন্তু একদম শুষ্ক অঞ্চল, বালির পাহাড়, সেই অঞ্চল থেকে নদী বয়ে যাচ্ছে। ওই অঞ্চল তান্ডি যে কেলং ডিস্ট্রিক্ট অঞ্চল হিমাচল প্রদেশে, ওখানে মিলিত হয়ে চন্দ্রভাগা বা চেনাব নাম হয়েছে। তার আগে দুটো স্রোত ছিল, ঠিক আছে? তাহলে ওই অঞ্চলে তাহলে নাম কি হলো? দুটো নদীর নামে লেখো চন্দ্রভাগা। যদি মনে রাখতে চাও, কেলং জেলা হিমাচল প্রদেশের টান্ডি পয়েন্টের নাম সেখানে মিলিত হয়েছে। এরপরে কি রয়েছে? নদীর নাম লেখো রাভি। আগে দেখো লেখা ছিল, পরপর লিখবে রাভি। এই রাভির অংশে উৎপত্তি অঞ্চলটা লেখো কুলু হিল বা কুলু পাহাড়। অবলিক দাও একটা গিরিপথের নাম, তখন বললাম একটু আগেই, লেখো রোটাং। তাহলে কুলু আসতে পারে অপশানে, বা রোটাং অপশান আসতে পারে। রোটাং গিরিপথ বা রোটাং পাস। কুলু হিল অবলিক রোটাং, এটাও কোন রাজ্যে? একই হিমাচল প্রদেশ, যে রাজ্য 1971 সালে ইউনিয়ন টেরিটরি থেকে রাজ্যের শিরোপা পেয়েছিল, ঘোষণা হয়েছিল। এবং নিকনেমে কি হবে? লেখো ইরাবতী। নিকনেম কি হবে? নিকনেম লিখে দাও ইরাবতী। পরের নদীর নাম কি? বিয়াস। বিয়াসেরও উৎপত্তি অঞ্চলটা সেম থাকবে, ডু করে দাও বা ডট ডট দিয়ে দাও মাঝখানের বক্সটা। উৎপত্তি অঞ্চলটা ওই কুলু বা রোটাং পাস, আর খুব সহজ অপশন থাকলে বিয়াস কুন্ড বলা হয়, সেই অপশন এতটা ইজি, বিয়াস নামের সঙ্গে লিঙ্ক হয়ে যাচ্ছে, দেয়া হয় না। রোটাংটা সব থেকে বেশি দেওয়া হয় বা কুলু দেওয়া হয়, ফার্স্ট চয়েস কুলু, তারপর রোটাং। এটাও কোন রাজ্যে? একই হিমাচল প্রদেশ। এবার এর নিকনেম কি হবে? বিতস্তা। নিকনেম কি হবে? বিতস্তা। নিকনেম করে দাও বিতস্তা। এই কি বললাম, এটা ভুল, বিপাশা করবে, ওটা বিতস্তা আগে হয়েছে, দেখো বিপাশা করবে, নিকনেমটা হবে বিপাশা, ঠিক আছে? শেষ নদীর নাম লেখো বাঁদিকে সাতলেজ বা সুতলেজ। প্যাকেটে লেন দিয়ে দাও। টোটাল দৈর্ঘ্য, মোট দৈর্ঘ্য 1450 কিলোমিটার, 1450। কমা দিয়ে লেখো ভারতে পরিমাণ কত? ইন ইন্ডিয়া 1050। তাহলে 1050 বেশি না 1180 বেশি? তাহলে 1180 ইন্ডিয়ায় দীর্ঘতম ইন্দাসের কোনটা? আর অল ওভারে ইন্দাসের দীর্ঘতম ইন্ডিয়া টার্ম দিল না, তখন এইটা সাতলেজ। এই সাতলেজের উৎপত্তি অঞ্চল কি? মানস সরোবর যেখানে রয়েছে তার নিচের দিকে, মানস সরোবর ফ্রেশ ওয়াটার মিষ্টি জলের লেক, তার দক্ষিণ দিকে রয়েছে একটা লেক যার নাম হচ্ছে রাক্ষসতাল বা রাকাশ লেক। সেটা হচ্ছে ফ্রেশ ওয়াটার নয়, নোনা জল। ওখান থেকে উৎপত্তি লাভ করে ভারতে হিমাচল প্রদেশের অংশ শিবকিলা দিয়ে যে গিরিপথ প্রবেশ করেছে। প্রবেশ করার পর কোন রাজ্য পেল? হিমাচল প্রদেশ। সেখানে ভাগরা ড্যাম তৈরি হলো। স্বাধীনতার পরে সব থেকে বৃহত্তম যদি কোনো ড্যাম তৈরি হয়, সেটা হচ্ছে এই ভাগরা ড্যাম। 1948 সালে কাজ শুরু হলো, 1961-তে কাজ কমপ্লিট, 63 সাল থেকে তার ফাংশন শুরু হয়ে যায়। কিন্তু একই সালে 48 সালে জুন জুলাই মাস নাগাদ ডিবিসির কাজ শুরু হয়েছিল। সেটা কিন্তু মাল্টিপারপাস বহুমুখী নদী পরিকল্পনা। প্রথম দুটোই স্বাধীনতার পর, কিন্তু বহুমুখী কোনটা আর বৃহত্তম ড্যাম কোনটা, এই দুটো যেন এক না হয়ে যায়। মাল্টিপারপাস মানে কি? একসঙ্গে অনেক কিছু কারিকুলাম রয়েছে। ধরো ফোন, তুমি ক্যামেরা ছবি তুলছো, গান শুনছো, শুধু গান নয় আবার রেডিও শুনছো, সব রকম, কিন্তু শুধু ক্যামেরাই, সেখানে কিন্তু গান শোনা যাবে না। তাহলে সেই রকম ভাবে ভাগরা হচ্ছে ওই রকম প্যাটার্ন। আর ভাগরার হাইট হচ্ছে 226 মিটার। তার থেকে একটু এগিয়ে গেলে, মানে মোহনার দিকে চলে গেলে, ভাটের দিকে গেলে, নাঙ্গাল ড্যাম তৈরি হয়েছে কোথায়? পাঞ্জাব রাজ্যে। তার হাইট মাত্র 49। নাম দুটো কিন্তু একসঙ্গেই থাকে, ভাগরা নাঙ্গাল, কিন্তু একটা হিমাচল প্রদেশে, একটা পাঞ্জাবে, ঠিক আছে? তাহলে এই জায়গায় দাঁড়িয়ে আমাদের শতদ্রুর কথা বলা হলো। শতদ্রু উৎপত্তি অঞ্চলের নাম কি লিখে দাও? তিব্বত পাটে রাক্ষসতাল লেক বা রাকাশ লেক বা রাক্ষস লেক। হ্রদকে ওখানে তাল বলা হয়, লেখো রাক্ষস তাল বা রাক্ষস লেক। ব্র্যাকেটে করে দাও অবলিক দিয়ে কোন জায়গায়? তিব্বত। তাহলে সিন্ধু মানে ইন্দাস এবং হচ্ছে সাতলেজ,
দুটোই দেখো উৎপত্তি আউটসাইড অফ ইন্ডিয়া। তার মানে এইগুলোকে আমরা বলবো হিমালয় ভারতের যেটা তৈরি হয়েছিল তার আগে সৃষ্টি হওয়া নদী। তাহলে এই নদীগুলো হচ্ছে অ্যান্টিসিডেন্ট বা পূর্ববর্তী যেমন বলা হচ্ছিল বা ওল্ড। এবার চলে যাও ডান দিকে, তার উপনামে কি? শতদ্রু। উপনামে করে দাও শতদ্রু। তাহলে এই জায়গা থেকে কিছু ছোট্ট ওয়ান লাইনার করে দাও, পয়েন্ট করে দাও এক কথায় বা সংক্ষিপ্ত সার বলে একটা পয়েন্ট দিয়ে দাও, বা এক নজরে বলে একটা পয়েন্ট দিয়ে দাও। মানে ইন্দাসের থেকে যেগুলো একটু এই টেবিলগুলো ছাড়াও একটু মনে রাখতে হবে, যেগুলো আমরা আলোচনা করার সময় বলছিলাম। প্রথমেই দুটো পয়েন্ট দিয়ে দাও। সিন্ধুর দীর্ঘতম উপনদী কোনটি? বা কোশ্চেন মার্ক না দিলে ডাইরেক্ট উত্তর করো। সিন্ধুর দীর্ঘতম উপনদীটি হলো, উত্তর কি হবে? উত্তর করে দাও শতদ্রু বা সাতলেজ বা সুতলুজ। হয়ে গেল। এবার একই কথা লিখবে ভারত যোগ করে দিয়ে, আমার দেশের নামটা যোগ করে দিয়ে লিখবে সিন্ধুর দীর্ঘতম উপনদী ভারতে অবস্থিত। সিন্ধুর দীর্ঘতম উপনদী ভারতে অবস্থিত, তার নাম কোনটা? লিখে দাও চন্দ্রভাগা বা চেনাব। পরে পয়েন্ট করো, ভারতের বৃহত্তম ড্যামটি হলো, ব্র্যাকেটে করে দাও স্বাধীনতার পর। ভারতের বৃহত্তম নদী বাঁধটি হলো বা ড্যামটি হলো, ব্র্যাকেটে করে দেবে স্বাধীনতার পর, বা আগেও লিখতে পারো স্বাধীনতার পর ভারতের বৃহত্তম বাঁধটি হলো। নাম কি? লিখে দাও ভাগরা নাঙ্গল। ভাগরাটা কিন্তু বলে দিচ্ছি আবার, ব্র্যাকেটে করে দেবে হিমাচল প্রদেশে, নাঙ্গলটা হচ্ছে পাঞ্জাবে। ভাগরার উচ্চতা কত? 226 মিটার। নাঙ্গলের কত? 49। কোন নদীর উপর তৈরি? শতদ্রু। এটা ভাগরা ও নাঙ্গল, দৈর্ঘ্য হচ্ছে 226 ভাগরা, নাঙ্গল হচ্ছে 49। নাঙ্গল হচ্ছে তোমার হাফ সেঞ্চুরি করতে পারছে না, সে ক্রিস গেলের মতো ব্যাপার। আইপিএল কোনো সময় খেলছে 50 আর করতে পারছে না, খালি আউট হয়ে যাচ্ছে। 49। ওকে, আচ্ছা এই জায়গাটায় কোন নদী ধারা হলো? শতদ্রু নদী হয়ে গেল। এবং এই যে ড্যামটা সব থেকে শক্তি মানে গ্র্যাভিটি ধরে রাখতে পারে, এই গ্র্যাভিটি বা শক্তি নির্ভর যদি কোনো ড্যাম দ্বিতীয় নাম হয়, সেটা গুজরাটে সর্দার সরোবর ড্যাম নর্মদায় রয়েছে। তার আগে এটা কোনটা? সেটা হচ্ছে আমাদের ভাগরা ড্যামটা। পরেরটা করে দাও, হিমাচল মাউন্টেন থেকে বা হিমাচল পার্বত্য অঞ্চল থেকে কোন নদীগুলো উৎপত্তি হয়? হিমাচল পার্বত্য অঞ্চল থেকে কোন নদীগুলো উৎপত্তি হলো? হলো করে দাও, তাহলে উত্তর হয়ে যাবে। হিমাচল পার্বত্য অঞ্চল থেকে কোন নদীগুলো উৎপত্তি হলো? দেখো কোন নদীতে বারালাচল লেখা ছিল, কোনোটায় দুবার কুলু বা রোটাং লেখা ছিল। তাহলে ওই তিনটে নদী হিমাচল মাউন্টেন থেকে আসছে। তাহলে কি কি? চেনাব, রাভি আর বিয়াস, এই তিনটোই হিমাচল প্রদেশ থেকে আসছে। তাহলে তিনটের উৎপত্তি একই, হিমাচল প্রদেশ থেকে উৎপত্তি লাভ করেছে। ঠিক আছে, এটা গেল। আচ্ছা তারপরে পয়েন্ট করে দাও, ভারতের উত্তরতম নদীটি হলো, ভারতের উত্তরতম একদম উত্তরতম কোনো মাউন্টেন পাস করেছো, যেটা টি জাংশন মাউন্টেন পাস, আফগানিস্তান, চায়না এবং হচ্ছে ইন্ডিয়ার, নাম হচ্ছে মিনটেক পাস। তাহলে এখানে নদীর নাম চাওয়া হচ্ছে, নদীর নাম কিন্তু বলা হয়েছে। তাহলে ভারতের উত্তরতম নদীর নাম হলো বলে হাইফেন দাও, নাম লিখে দাও সায়ক। সায়ক লিখে ব্যাকেটে করে দাও মূল ভূখণ্ড, মানে বিতর্কের জায়গায় নয়। ব্যাকেটে করে দাও মূল ভূখণ্ড, ব্যাকেট ক্লোজ, কমা দিয়ে লেখো। আরেকটা ঝামেলা বলেছিলাম, ঝামেলা জায়গা, লেখো গিলগিট। গিলগিট করে দাও বিতর্কিত অঞ্চল, মানে ইন্ডিয়া পাকিস্তান যে বর্ডার পিওকে সেই জায়গায় অবস্থান করছে। এবার এই বিতর্কিত অঞ্চলের নদীটাই কিন্তু খুব পরীক্ষা বেশি দেয়, সেটা কিভাবে দিচ্ছে কোশ্চেনের সেন্টেন্সে বুঝতে হবে। ঠিক আছে, এটা গেল। আচ্ছা এরপর লিখবে ভারতের প্রাচীন অশ্বক্ষুরাকৃতি হ্রদ। কোন নদী ব্যবস্থা এইভাবে এগিয়ে চলছে, হঠাৎ প্রচুর বাঘ নিয়ে এই অংশটা কেটে রয়ে গেল, তারপরে নদী আবার এগিয়ে চললো। এই অঞ্চলটাকে আমরা একটা লেক ফরম্যাটে দেখতে পাই, তার যা বোঝা সব ওখানে রয়ে গেল, আবার সে নিজের গতিতে এগিয়ে চললো। তাকে আমরা কি বলবো? অক্সবো লেক বা অশ্বক্ষুরাকৃতি হ্রদ।
ঝিলাম নদীর অংশে যে তৈরি হয়েছে ভারতের সব থেকে মিষ্টি জলের বৃহত্তম লেক উলার লেক, সেটা হচ্ছে সব থেকে প্রাচীন অশ্বক্ষুরাকৃতি হ্রদ। তাহলে কি লেখা হবে পয়েন্টটা বা কোশ্চেনের পয়েন্টটা? ভারতের প্রাচীন অশ্বক্ষুরাকৃতি হ্রদটি হলো, লিখে দাও, উলার হ্রদ, ব্র্যাকেটে ঝিলাম নদীতে অবস্থিত। যদি আমাদের এখানে ক্যাপিটাল শ্রীনগর বলা হয়, ওখানে দুরকম ক্যাপিটাল, শীতে আর গরমে। শ্রীনগরের উত্তর পশ্চিম দিকে রয়েছে এই উলার, আর শ্রীনগরের উত্তর পূর্ব দিকে রয়েছে ডাল। তাহলে উত্তর পূর্ব দিকটা সেফ একটু, তবুও ঝামেলা হচ্ছে। ডাল লেকে দেখবে পর্যটকরা বেশি যায়, উলার লেকে যাওয়ার সেরকম চিহ্ন নেই। ঠিক আছে, তো এই জায়গার অংশটা শুধুমাত্র ঝিলামের সঙ্গে শুধু অক্সফোর্ড লেক ব্যাপারটা নয়, এটা হচ্ছে ভারতের বৃহত্তম লেক, মিষ্টি জলের লেক হিসাবে বৃহত্তম লেক হচ্ছে এই উলার লেক। ঠিক আছে, এর সঙ্গে সঙ্গে আরেকটা পয়েন্ট, ভাইটাল টপিক, এদিকে কে রয়েছে আমাদের চিরপ্রতিদ্বন্দ্বী দেশ পাকিস্তান। ঠিক আছে, এদিকে আমরা, তো এই অংশের ওপর দিয়ে যাচ্ছে চীন বা তিব্বত থেকে উৎপত্তি হয়েছে। 1960 সালে এই দুটো দেশের মধ্যে নদীর জলবন্টন চুক্তি হয়েছিল। চুক্তিটা হয়েছিল এই পাকিস্তানে করাচি অংশে, যখন আমাদের এখানে প্রধানমন্ত্রী কে ছিলেন? নেহরুজি। এদিকে ছিল আইয়ুব খান, ঠিক আছে, প্রেসিডেন্ট। তাদের নেতৃত্বে দেখা যায় যে এই ওপর দিকে যে তিনটে নদী, ঠিক আছে, ইন্দাস, ঝিলাম এবং চেনাব, এটা কারা জলের ভাগ পাবে? শেয়ার টু পাকিস্তান। বাকি যে দাগ দেওয়া হলো না, রাভি, বিয়াস এবং সতলেজ, জলের বন্টনের ভাগ কারা পাবে? অ্যালোকেট হচ্ছে ইন্ডিয়ার জন্য। তাহলে লিখে দাও ওই পয়েন্টটা, ভারত পাকিস্তান সিন্ধু জলবন্টন চুক্তি স্বাক্ষরিত হয়েছিল, ভারত পাকিস্তান সিন্ধু জলবন্টন চুক্তি স্বাক্ষরিত হয়েছিল বলে আরো দিয়ে দাও কত সালে? 1960 সালে পাকিস্তানের করাচিতে। তখন প্রধান কারা ছিলেন তাদের নাম লিখতে পারো। সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংক এখানে মিডলম্যান ছিল। ঠিক আছে, ডব্লিউটিও এখানে মিডলম্যান ছিল, ওয়ার্ল্ড ব্যাংক। ঠিক আছে, ওয়ার্ল্ড ব্যাংক মিডলম্যান ছিল। এবং এই যে কার কার নদী ব্যবস্থা দিয়ে কোশ্চেন পড়ে, ওখানে পয়েন্ট করে দাও, ওরই আন্ডারে এ আর বি করে দাও, মানে যে পয়েন্টটা লিখলে তার আন্ডারে এ আর বি করে দাও। পাকিস্তান নদীর জলের ভাগ পাবে, মানে পাকিস্তানের শেয়ারিং এ কোন নদীগুলো? ওই উপরে তিনটে, অর্থাৎ এ অপশানে লিখবে ওটা। যে পয়েন্টটা লিখলে 1960 সালের জন্য, ওর আন্ডারে একটা এ আর বি পয়েন্ট বানাবে। এ পয়েন্ট লিখবে পাকিস্তানের নদীর জলের ভাগ, বা পাকিস্তান যে জলটা পাবে, কোন নদীর জল পাবে, শেয়ার পাবে বলে আরো দিয়ে দাও। তিনটে নাম লিখে দাও, আই জে সি, মানে সিন্ধু, ঝিলাম, চেনাব। তাহলে ঘুরিয়ে কোশ্চেন হয়ে যাবে যে ভারত কোনটা জল পায় না, এর নাম দিল, উল্টো দিকে দিল, এটা মানে এই রিভার্স করে কোশ্চেন হয়। বি অপশন দিয়ে দাও, পাকিস্তানের জায়গায় চেঞ্জ করে ভারত বলে দাও। তাহলে ভারত যে নদীগুলো জলের ভাগ পায়, ভারত যে নদীগুলো জলের ভাগ পাবে, ঠিক আছে, সেটা কি? বাকি তিনটে আর বি এস, অর্থাৎ কি? রাভি, বিয়াস, সতলেজ। ঠিক আছে, পরে শেষ পয়েন্ট করে দাও, যেমন লিখলে লাস্ট পয়েন্ট এবিসির, এবির পরে নর্মাল পয়েন্ট। দেখো দীর্ঘতম জলসেচ খালটি হলো, তাহলে এই নদীর দিক থেকে রাজস্থানের দিকটা কাছাকাছি, সেই অঞ্চলে জল নেই, বৃষ্টি নেই বলে চলে, প্রচন্ড তাপমাত্রার জায়গা, সেখানে যা বাঁধ নির্মাণ করা হয়, যা পরিষেবা তৈরি করা হয়, ওদিকে কিন্তু সাহায্য করতে হয়। তাহলে যে ক্যানেল বা খাল তৈরি, তার নাম কি ছিল? রাজস্থান ক্যানেল বা ইন্দিরা গান্ধী ক্যানেল, যার দৈর্ঘ্য প্রায় হচ্ছে 652 কিলোমিটার, 650 প্লাস। লিখে দাও ইন্দিরা গান্ধী অবলিক রাজস্থান ক্যানেল। কোন নদীর জল দ্বারা এটা তৈরি হচ্ছে বা জলের সাপ্লাই হচ্ছে? ব্যাকেটে করে দাও শতদ্রু, বিয়াস। শতদ্রু এবং বিয়াসের জল এখানে সাপ্লাই করা হচ্ছে, বা তার দ্বারা এটা লিঙ্ক তৈরি হয়েছে।
শতদ্রু এবং বিয়াস। ঠিক আছে, আগে শুধু শতদ্রু ছিল, এখন শতদ্রু বিয়াস করে দেওয়া হয়েছে। তাহলে এই জায়গার অংশগুলো হয়ে গেল ইন্দাসের পার্টটা। নেক্সট পয়েন্ট আউট করে দাও আমাদের গঙ্গা, পরে হেডিং করে দাও গঙ্গা নদী ব্যবস্থা, পরে হেডিং করে দাও গঙ্গা নদী ব্যবস্থা, ইন্দাস বা সিন্ধুর পরে। দেখো গঙ্গা নদী ব্যবস্থা, গঙ্গা নদী ব্যবস্থার মধ্যেও ইন্দাসের মতো করে উৎপত্তি এই ব্যাপারগুলো থাকবে। ঠিক আছে, আর এখানে একটু প্রয়াগের নামগুলো জানতে হবে। অর্থাৎ দেখো, যখন আমরা পাঞ্জাব প্লেনের কথা বলছিলাম বা ইন্দাসে একটা নদী মিলিত হচ্ছে, দোয়াব তৈরি হচ্ছে, এখানে নদীর মিলিত অঞ্চল বা রিভার কনফ্লুয়েন্সকে বলা হচ্ছে প্রয়াগের নাম দিয়ে। ঠিক আছে, ইউপিতে রয়েছে আমাদের প্রয়াগরাজ বা এলাহাবাদের পাট। উত্তরাখণ্ডে সব থেকে বেশি প্রয়াগ রয়েছে, ওই অঞ্চলে অন্তত 5টা প্রয়াগের নাম জেনে রাখতে হবে। ঠিক আছে, তো সেদিকে যাব, তার আগে লিখে দাও উৎপত্তি বা উৎস। এই নদীর উৎপত্তি অঞ্চলটা এখন যে অঞ্চলেরটা আমরা পড়াশোনা করছি তার পাশাপাশি মনে রাখতে হবে, রিসার্চ করা হচ্ছে, গবেষণা চলছে, যে গোমুখ গুহা, যে গ্লেসিয়ার গঙ্গোত্রী, তারও আরো উত্তর দিক থেকে মনে জলের সোর্সটা আসছে। কারণ দিনে দিনে যেভাবে পরিবেশের অবস্থার অবনতি হচ্ছে আমাদের বিভিন্ন রকম ক্ষতিকর কার্যকলাপের জন্যই, ধরো গ্লোবাল ওয়ার্মিং থেকে শুরু করে যা কিছু, গাছপালা দিনে দিনে কমেই যাচ্ছে। ঠিক আছে, তো সেই সব জায়গা পরিস্থিতিতে ফরেস্টেশনও কমে যাচ্ছে। হিমালয়ের কোন জায়গায় সব থেকে বরফ বেশি বলতে পারবে? উত্তর ভারতে হিমালয়ের কোন জায়গায় সব থেকে বেশি বরফ দেখা যায় অল সিজন? কোন জায়গায়? সেটা হচ্ছে পশ্চিম হিমালয় এবং সেন্ট্রাল হিমালয়। পূর্ব হিমালয়ে এখনো পাওয়া যায় না। কেন? পূর্ব হিমালয়ে গাছপালা এখনো রয়েছে। ইন ফিউচার এই শিলিগুড়ি করিডোর ইত্যাদি দিয়ে যদি যোগাযোগ বাড়িয়ে আরবানাইজেশন করা হয়, তাহলে এই অঞ্চলটা আমরা বরফ দেখতে পাবো। মানে বয়স বেড়ে গেছে, মাথায় টাক পড়ে গেছে, মানে এত পর্যটন, এত চাষবাস, এগ্রিকালচার ইত্যাদি করা হচ্ছে, সেখানে সব শেষ, মানে ভেঙে পড়ছে, ধসে পড়ছে উত্তরাখণ্ড বা সবকিছু। যেখানে ফরেস্টের গবেষণা কেন্দ্র রয়েছে দেরাদুন, সেই অঞ্চলেও কিন্তু কেউ আর কিছু মানছে না, নানান উদ্যোগ। ঠিক আছে, প্রক্রিয়াতে এই পরিস্থিতিগুলো কিন্তু চলছে, খুব ভয়ঙ্কর ব্যাপার। যেমন এবছরে দেখো, যার প্রভাবে কন্টিনিউ বর্ষা হয়েই চলেছে। তার প্রভাব কি? দক্ষিণ দিকে ঠান্ডা জল প্রশান্ত মহাসাগরে, সেটার নাম কি? লা নিনা। কারণ এর প্রভাব কন্টিনিউ থেকে যাওয়ার জন্য এবছরে শীতের দাপটটাও বেশি হতে পারে, এটাও মনে করা হচ্ছে। এল নিনো বা এগুলো হলে বৃষ্টি কম হতে পারে, দেরিতে আসতে পারে, আর এ আগে এসে গেলে কন্টিনিউ হয়ে যেতে পারে, যেটা ঘটছে এবার। ঠিক আছে, তো এই জায়গায় ফিরে আসি আমরা। তাহলে গঙ্গার উৎপত্তি অঞ্চল লেখো গঙ্গোত্রী হিমবাহ, গঙ্গোত্রী হিমবাহ। অবলিক দাও এই গঙ্গোত্রী হিমবাহর পরে লিখে দাও গোমুখ গুহা বা গোমুখ কেভ। মানে আকৃতিটা বা শেপটা গুহার গরুর মুখের ন্যায় ছিল, এখন দ্বিখণ্ডিত, ভেঙে গেছে, ওরকম বোঝা যাবে না, কিন্তু আগে ছিল, সেই জন্য নামটা ওইভাবেই হয়েছে। এবং লিখে দাও তারপরে এটা কোন হিমালয় রিজিয়ন, লেখো কুমায়ুন। উত্তরাখণ্ডে একদিকে গাড়োয়াল, একদিকে রয়েছে কুমায়ুন, এই দিকের অংশটা কুমায়ুন বলা হয়, কয়াসু কুমায়ুন। অবলিক দাও উত্তর কাশী, মানে কুমায়ুনের উৎপত্তি হয়ে নদীটা যখন প্রবাহিত হচ্ছে কোন জেলা উত্তরাখণ্ডে দিয়ে আসছে? উত্তর কাশী। অবলিক কোন রাজ্য? উত্তরাখণ্ড। তাহলে এত রকম অপশন হতে পারে, গঙ্গোত্রী উত্তর কাশী সব থেকে বেশি অপশানে আমরা পেয়েছি। কিন্তু ইন ফিউচার এটা তিব্বতের লাগোয়া কোনো অঞ্চল কিন্তু উৎপত্তি দিক মনে করা হচ্ছে, অনুসন্ধান এখনো চলছে, দীর্ঘ কাজ অনেকদিন ধরে। এবার দেখো দৈর্ঘ্য, নদীর দৈর্ঘ্য কত? লেখো 2525 কিলোমিটার। এবার এই 2525 কিলোমিটারটা ভারতের কোন কোন রাজ্য দিয়ে কত কিলোমিটার গেছে সেই অংশগুলো দিয়ে একটু কোশ্চেন থাকে। মাঝে মাঝে পশ্চিমবঙ্গের নদীর গতি কতটা রয়েছে সেগুলো দিয়ে দেয়, কোন রাজ্যে কম কোন রাজ্যে বেশি। তাহলে আমাদের এখানে কোন রাজ্যে প্রথম পাবো? এই অঞ্চলটা উত্তরাখণ্ড পাবো। লিখে দাও উত্তরাখণ্ডে দৈর্ঘ্য হচ্ছে 110 কিলোমিটার। তাহলে 25-25-এর পাশে ব্যাকেট দাও,
লেখো ইউকে মানে উত্তরাখণ্ড সংক্ষেপে, সেখানে লেন্থ কত বললাম 110 কিমি, কমা। তারপরে কোন রাজ্য? উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশে একটু আগে দেখো ইন্দাসের কোনো লেন্থ পেয়েছিলাম 1450 শতদ্রু, ওটাই বসিয়ে দাও। এটা গঙ্গার পাট উত্তরপ্রদেশে কত 1450, 1450 কিলোমিটার, পরিমাণ একই, নদী আলাদা, লোকেশন আলাদা। এরপরে কোন রাজ্য? বিহার। বিহার পাট সেই অংশে লেন্থ কত লিখে দাও, বিহার পাটে করে দাও 445, 445 কিলোমিটার। তারপরে কি রয়েছে আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ, ডব্লিউবি, পশ্চিমবঙ্গে করে দাও 520 কিলোমিটার। এবার এই যে 520 কিলোমিটার, সেই অংশে আমাদের মুর্শিদাবাদ অঞ্চল ধুলিয়ানের পর থেকে আপ টু নদিয়া নবদ্বীপ এন্ড হচ্ছে, তারপর হুগলি জেলা শুরু হচ্ছে, এই আগে পর্যন্ত নদীর নাম কি ছিল? ভাগীরথী। তারপর নদী চলে গেল হুগলি নাম নিয়ে, বে অফ বেঙ্গল, সাগর দ্বীপের জায়গা। তাহলে এইরকম আবার যখন নদীর জন্ম হয়, সৃষ্টি হয়, সেই উৎপত্তি লগ্নে নদীর নাম কিন্তু গঙ্গা ছিল না, কি ছিল? ভাগীরথী। তাহলে সেই ভাগীরথীর সঙ্গে অলকনন্দা নদী মিলিত হয়েছে দেবপ্রয়াগে। এবার অলকনন্দা কিন্তু আসছে যেখানে বদ্রীনাথ টেম্পল রয়েছে, বিষ্ণুর টেম্পল, তারও উত্তর দিকে হেঁটে চলে যেতে হবে দীর্ঘ 25-30 কিলোমিটার, সেই অঞ্চলে রয়েছে সৎপন্থ গ্লেসিয়ার। আরো 10 কিলোমিটার গেলে পাওয়া যাবে লক্ষ্মীবন বলে একটা জায়গা, যে অঞ্চলের আগে পড়বে যে পথ দিয়ে স্বর্গে যাওয়া সিঁড়ি, কারা গেছিল? এখন মহাভারত আবার হচ্ছে, ঠিক আছে, অর্থাৎ বসুধারা জলপ্রপাতের কথা বলা হচ্ছে, মানে যে ব্যক্তি পাপ করেছে তার গায়ে নাকি জল পড়বে না, এরকম সব গল্প কাহিনী রয়েছে। তো ওই অঞ্চলের জায়গার পার থেকে শতপথ গ্লেসিয়ার থেকে অলকনন্দা নদী আসছে, তারই অংশে বদ্রীনাথ টেম্পল। তারপরে সেই নদীর সঙ্গে অনেকগুলো নদী, মন্দাকিনী থেকে শুরু করে গৌরী গঙ্গা, হ্যাঁ, ধৌলি গঙ্গা, নানান নদীগুলো মিলিত হয়ে পরপর প্রয়াগ তৈরি হয়ে আসছে। তাহলে ওইগুলো আমায় জানতে হবে। তাহলে এই জায়গায় দাঁড়িয়ে আমাদের লেন্থের ব্যাপারটা হয়ে গেল। নিকনেমের ব্যাপারটা যাওয়ার আগে পয়েন্ট করে দাও আউটফ্লো, কোন কোন অংশ দিয়ে প্রবাহিত এখানে লেন্থের সঙ্গে হয়ে গেল, ওটা দেওয়া হবে না, ওই উত্তরাখণ্ড ইউপি ব্যাপারগুলো। তাহলে আউটফ্লো করে দাও বঙ্গোপসাগর, লিখে ব্যাকেট দাও। ব্যাকেট দিয়ে কি লিখবে? এই নদী যখন এন্ড হচ্ছে, মোহনায় গিয়ে মিলিত হচ্ছে, সেখানে কি তৈরি হচ্ছে, এটা কোশ্চেন হয়। লিখে দাও, ব্যাকেটে করে দাও, সুন্দরবন পৃথিবীর বৃহত্তম বদ্বীপ গঠন করে। তাহলে আউটফ্লো হচ্ছে বা পতনস্থল হচ্ছে বঙ্গোপসাগর, এবং ব্যাকেটে করে দেবে পৃথিবীর বৃহত্তম বদ্বীপ সুন্দরবন গঠিত করে। মানে কি তৈরি করে মিলিত হয়, আউটফ্লো হয়? বদ্বীপ তৈরি করে। বদ্বীপের নাম কি? পৃথিবীর বৃহত্তম সুন্দরবন। এখানে খেয়াল রাখবে 40% ইন্ডিয়ায় রয়েছে বদ্বীপ অঞ্চলটা, 60% বাংলাদেশে রয়েছে। যে অঞ্চলের নাম সুন্দরী গাছের থেকে নামকরণ করা, ম্যানগ্রোভ থেকে বায়োডাইভার্সিটি ঘোষণা করা 1987 সালে, ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ তার তকমা, ন্যাশনাল পার্ক 1984-তে, ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি 77-এ, 89-এ বায়োস্ফিয়ার রিজার্ভ জোন। সুন্দরবন যদি ইংরেজিতে লেটারটা লেখো, কটা লেটার পাওয়া যাবে? টোটাল শব্দটা লিখলে দেখবে 8খানা লেটার পাওয়া যাবে। 8খানা ইয়ার সুন্দরবনের আছে, মনে রাখতে হবে। পরীক্ষায় 6টা পড়ে, ঠিক আছে, দুটো মাইনাস করে। ধরো কোনো খেলাতে, ক্রিকেট খেলাতে 6টা বল, দুটো হোয়াইট হয়েছে, তাহলে বল বেশি করতে হলো, তাহলে 8খানা মনে রাখতে হবে, কিন্তু 6টা পরীক্ষায় পড়ে। ইভিএস কাম এনভায়রনমেন্টাল টপিক যে রয়েছে বা আমাদের ফরেস্ট, সেখানে এই টপিক যোগ করা হবে, ঠিক আছে। এখন সুন্দরবন নিয়ে শুধু বলা হলো এটুকু। তাহলে এটা হয়ে গেল। এরপরে পয়েন্ট করে দাও উপনদী, উপনদী সমূহ। কারণ এদিক থেকে কিছু নদী আসছে, যেটাকে আমরা কোন দিক বলবো? হিমালয়ের দিক বা লেফট ব্যাংক। আর এদিকটা কি বলবো? সাউথ পার্টের দিক বা রাইট ব্যাংক, ঠিক আছে। তাহলে হিমালয়ের দিকে নদীগুলো খেয়াল রাখতে হবে, পরপর অ্যারেঞ্জ দিয়ে দেয়, বা কোনটা কার মাঝখানে এরকম দেওয়া হতে পারে। এদিকের ক্ষেত্রে আমাদের দেখতে পাই দামোদর কার মাঝখানে, রাইট ব্যাংকে, যেগুলো হুগলিতে গেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের আগের মতো দুটো টেবিল করে দাও, বাম দিক ডান দিকে। একদিকে লিখে দাও বাম তীর, বাম তীরের নদী, একদিকে ডান তীরের নদী, তারপরে তাদের উৎপত্তি আলাদা করে আবার লিস্ট করে দেওয়া হবে, ঠিক আছে, যেমন আগের হয়েছিল। এক্ষেত্রে দুটো টেবিলেরই লিস্ট করতে হবে,
আগেরটা যেমন শুধু ঝিলামের দিকগুলো করা হয়েছিল। তাহলে বাম তীরের আর হচ্ছে ডান তীরের করেছো। বাম তীর বা ইস্টার্ন ব্যাংক মানে এদিকের হিমালয়ের দিকের অংশ থেকে যেগুলো উৎপত্তি হয় সেগুলো আমরা বলছি। নাম লিখে দাও প্রথমে অলকানন্দা। আমরা ট্রিবিউটারি লিস্ট থেকে প্রথমে পাই না নর্মালি, কিন্তু এটা আমাদের আলোচনায় থাকবে বলে প্রথমে দেওয়া হলো। অলকানন্দার পরে লেখো কমা দিয়ে রামগঙ্গা। বলো এই নদীর নামে কোনো এক বিখ্যাত ন্যাশনাল পার্কের নাম পরিবর্তন করা হয়েছে, যেটা ভারতের সব থেকে প্রাচীন ন্যাশনাল পার্ক ছিল 1936 সালে। হেইলি ন্যাশনাল পার্ক অর্থাৎ জিম কার্বেট, তাকে এখন রামগঙ্গা উত্তরাখণ্ডের বলা হচ্ছে। ঠিক আছে, নৈনিতাল অংশ থেকে যাওয়া যাচ্ছে। তারপরে কি দাঁড়াচ্ছে এখানে, রামগঙ্গার পরে লেখো গোমতী। গোমতীর পরে লিখবে ঘরঘরা। ঘরঘরা পরে লিখবে গন্ডক। গোমতীর পরে লেখো ঘরঘরা। ঘরঘরা পরে লিখবে গন্ডক। গন্ডকের পরে লিখবে কোশি। আর লেখো মহানন্দা। এবার রাইট ব্যাংকের নদী যাও, ডান তীরের নদী। প্রথমেই ব্যতিক্রমী নদীটা লেখা হবে, মানে ডান তীরের নদী কিন্তু বরফের জলে পুষ্ট। নদীর নাম কি? যমুনা। বাংলায় অন্ত্যেষ্ঠ জ দিয়ে লিখতে হবে, ইংরেজিতে ওয়াই দিয়ে হবে, যে দিয়ে নয়। কিন্তু উত্তরপ্রদেশে যে দিয়েই স্পেলিং করা হয়, ওরা হিন্দিতে ব্যাপারটা রাখে, যে দিয়েই করা হয়। ঠিক আছে, খেয়াল রাখবে। তারপরে কি রয়েছে, যমুনার পরে নদীর নাম লেখো সোন। সোন, SON, বা তারপর সহায়কা দন্তের সোন। সোনের পরে লিখবে অজয়। ঠিক আছে, তারপর লিখে দাও দামোদর। এইসব নদীগুলো পশ্চিমবঙ্গের জায়গাতে আরো অনেক নদী এই জায়গাগুলো পড়তে হবে, ময়ূরাক্ষী, অজয়, দামোদর, রূপনারায়ণ, হলদি, সব এখানে মেনগুলো দেওয়া হবে। ঠিক আছে, তো এই অংশের জায়গা থেকে আমাদের দেখো কোশি আর দামোদরকে আমরা বিশেষভাবে চিনি। একটা বিহারে বন্যার কারণ, যদিও অনেক বন্যার পরিস্থিতি পরিবর্তন হয়েছে, ভালো হয়েছে, উন্নতি হয়েছে। সেখানে ইন্ডিয়া এবং নেপালে বিভিন্ন রকম ড্যাম বা প্রকল্প তৈরির মাধ্যম দিয়ে। আমাদের ডিবিসি বা দামোদরের যদি কথা বলা হয়, বাংলার দুঃখের কথা বলা হয়, সেখানে উন্নতি একটু দূরবীন দিয়ে দেখতে হবে, আতস্কায় দিয়ে দেখতে হবে, মানে খুব সমস্যায় দেখতে পাওয়া যাচ্ছে। মাঝে মাঝে বিভিন্ন প্ল্যান তৈরি হচ্ছে, অনেক অনুদান আসছে, আবার মাটি কাটছে, আবার করছে। মেদিনীপুর পশ্চিম এখন চলছে, আবার প্ল্যান ফেল করেছে। ঠিক আছে, আগে ঠাকুর মশাই নাকি মাস্টার মশাই, আবার কোনো প্ল্যান তৈরি হয়েছে। যাই হোক, এগুলো চলছে নানানভাবে। কিন্তু দেখো জার্মানিতে যে রাইন নদী ছিল, তার চিন্তা ভাবনা দ্বারা নেভিগেশনকে ভালো করার জন্য অনেক আগেই গঙ্গা অ্যাকশন প্ল্যান করা হয়েছিল 1985-তে। তাহলে সকলেই তো অনুদান ব্যবস্থা পাচ্ছি, তাহলে কেন ডোবা পরিষ্কার করার মতো সবকিছু, পুকুর কাটার মতো পরিষ্কার করা হয় না? এইরকম নানান কিছু পরিস্থিতিগুলো তৈরি হয়েছে। যারা ইন্টারভিউ বোর্ড ফেস করবে, কিছু কোশ্চেন এমন কিছু বিতর্কের জায়গায় তৈরি করবে, তুমি কি ভাবমূর্তি তোমার রয়েছে, তুমি কার ফরে আনসার করবে, নাকি পাস কাটিয়ে যাবে, নাকি দায়িত্ব নেবে না, এগুলো তারা জাজমেন্ট করতে চায়। কারো পক্ষে আনসার দাও, এরাও চায় না। কারো বিক্ষোভ পক্ষে দাও, সেটাও তারা চায় না। কিন্তু তোমার থিঙ্ক ট্যাঙ্কটা সঠিক আছে কিনা বুঝে নেওয়ার চেষ্টা করবে। তুমি ধরো বিডিও অফিসার হয়েছো, সামনের দরজায় প্রচুর লোকের ভিড়, পিছনের দরজায় তুমি বেরিয়ে গেলে, ইংরেজিতে কিছু লিখছো দরখাস্ত, বুঝতে পারছো না, মাথা খারাপ হয়ে যাচ্ছে, পালাই পালাই। কারণ আমাদের লেখা অভ্যাস কম, MCQ দাগ দেওয়া অভ্যাস বেশি, ব্যাস গন্ডগোল তৈরি হয়ে গেছে তখন থেকে। ঠিক আছে, ডেসক্রিপটিভ ব্যাপারটা নেই, কিন্তু সব পড়াশোনায় দেখো ডেসক্রিপটিভ। MCQ করতে তোমার ডেসক্রিপটিভ ছাড়া কিছু নেই। গোটা পৃথিবীর বইয়েতে প্রথমে বেশি লেখা, তারপরে অনুশীলনী আছে, প্রথমে অনুশীলনী নেই। ঠিক আছে, তো সেই জায়গার ব্যাপারটা আমরা চলে আসি এবার গঙ্গার পাটটাতে। তাহলে গঙ্গার এই যে অংশগুলো আমরা উপনদীর কথা বললাম, সেখানে প্রথমে জেনে নেবো উপনদীগুলো যাওয়ার আগে, তার উৎপত্তিগুলো যাওয়ার আগে তিনটে রিভারের স্টেজ গঙ্গায় সুস্পষ্ট, তাই আইডিয়াল বা আদর্শ নদী গঙ্গাকে বলা হয়। সেই স্টেজ বা তার কাজের জায়গাগুলোকে আমরা জেনে নেব। তাহলে পয়েন্ট আউট করে দাও, গঙ্গার আন্ডারে তিনটি নদী ব্যবস্থা, তিনটি নদী ব্যবস্থা, অর্থাৎ গঙ্গার
তিন দশা, তিনটে ফেজ, তিনটে পর্যায়, সেটা আমাদের বলবো।